কে কোথায় আছো? প্লিজ আমাকে এই অসভ্য ছেলের হাত থেকে রক্ষা করো প্লিজ। বাবা, আমি আপনার ছোট ছেলেকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু দেখুন আজ হঠাৎ আমার রুমে এসে আমার সঙ্গে কেমন অসভ্যতামি করেছে। বৌমা, তুমি কান্না বন্ধ করো, ওর বিচার আমি ভালো করেই করব। বাবা, ভাবি যা বলছে। চুপ কর বেয়াদব, তোকে আমি শিক্ষা দিয়েছি। এই বলে আরো কয়েকটা থাপ্পড় মেরে বাবার আগে হন হন করে রুম ত্যাগ করলো। এদিকে আমি যেন বাকরোধ হয়ে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। নীলা ভাবির দিকে অসহায় দৃষ্টিতে তাকাতেই ও চোখ ইশারা করে বুঝতে চাচ্ছিল এরকম আরো অনেক বিপদের সম্মুখে আমাকে পড়তে হবে। তারপর মা এসে বলতে লাগলো, ছি ছি, আমার পেটের সন্তান হয়ে এই জঘন্য কাজটা কিভাবে করলি? হ্যাঁ, মা তুমি চুপ, আর একটা কথাও বলবি না তুই। আজ থেকে তুই আমার সন্তান না, আমি তোর মা না, আর কোনোদিন তোর এই মুখ থেকে মা ডাক শুনতে চাই না। মা এই কথা বলে রুম ত্যাগ করলো। বাকি থাকলো অদিতি। ছি, এই তোর আসল রূপ? তোর যখন এতই চাহিদা তখন আমাকে বললেই হতো, তোর সব চাহিদা আমি নিবারণ করতাম। বড় ভাবি সে তো অভিভাবক, আর তার সঙ্গেই তুই। ছি! অদিতি, তুমিও আমাকে ভুল বুঝলে। চুপ, ওই নোংরা মুখে আমার নাম আর উচ্চারণ করবি না। খুব শীঘ্রই এই সম্পর্কে রীতি টানবো। তোর মতো চরিত্রহীন স্বামীর সঙ্গে আমার পক্ষে থাকা সম্ভব না। আমি আজই আমাদের বাসায় চলে যাব। অদিতি একরাশ ঘৃণা নিয়ে এসব বলে রুম ত্যাগ করলো। তাদের এসব কথা শুনে চোখের কোণে খুব দ্রুতই জল এসে ভিড় করলো। চোখের পলক নামানো মাত্রই হয়তো গাল বেয়ে বৃষ্টির মতো ঝরতে শুরু করবে। কিন্তু কথায় আছে না, ছেলেদের কান্না করতে নেই, তাতে নাকি তাদের বড্ড বেমানান লাগে। ব্যাস, চোখের কোণে জলটা মুছে রুম ত্যাগ করবো এমন সময় ভাবি সামনে এসে ডেবিল মার্কা হাসি মুখে এনে বলে উঠল, কি কেমন দিলাম? আমি নিশ্চুপ হয়ে ফ্লোরের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। সাহস হলো না কিছু বলার। সবে তো তোর আর অতীতের মাঝে ফাটল ধরিয়ে দিলাম, তোর এই আনন্দময় জীবনটাকে নরকে পরিণত করেই আমি ছাড়বো। আপনি নাকি আমাকে অনেক ভালোবাসতেন, এই তার নমুনা? আর নরকের কথা বলছেন, সে তো অলরেডি করেই ফেলেছেন। হ্যাঁ, আগে তোকে অনেক ভালোবাসতাম, এখন তার থেকে দ্বিগুণ ঘৃণা করি। এই বাড়িতে বউ হয়ে আসার আমার একটাই লক্ষ্য ছিল, কিভাবে তোর জীবনটাকে নরকে রূপান্তরিত করব। আজ যে ঘটনা ঘটিয়েছি তা দেখে মনে হয় না অদিতি তোকে আর ভালোবাসবে। এবার তো আপনি শান্তি হয়েছে আমাকে পরিবারের সবার সামনে খারাপ বানিয়ে দিয়ে। এই বলে রাগে হন হন করতে করতে আমার রুমে চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন ভাবি আমার সঙ্গে এমন করে কেন, যখন ও নাটকটা কেন করলো। চলুন তাহলে আমার পরিচয় পর্ব সহ অতীতের ঘটনাটা বলি। আমি রনি হাসান, বাবা মার তৃতীয়তম সন্তান। আমাদের দুই ভাইয়েরই বড় ফারি আপু, তার অনেক আগেই বিয়ে হয়ে গেছে। বাবা আর রাকিব ভাইয়া তারা দুজনে ব্যাংকের ম্যানেজার পদে চাকরি করেন। এখন বাবা অবশ্য অবসরপ্রাপ্ত। রাকিব ভাইয়ের সঙ্গে তেমন একটা আমার মিলে না, যার জন্য তার সাথে কথাই বলা হয় না। আপনারা হয়তো ভাবছেন বাবির সঙ্গে আমার কি বা কী সম্পর্ক থাকতে পারে, সে টপিকটাও পরিষ্কার করে দিচ্ছি। তাহলে শুনুন, যাকে ভাবি হিসেবে সম্বোধন করছি সে আর অপরিচিত কেউ না, আমার প্রাক্তন প্রেমিকা নীলা, যার সঙ্গে 1 বছর প্রায় রিলেশন ছিল। সেটা অবশ্য বন্ধুত্বের চক্রে পড়ে বাজি ধরে নীলাকে প্রপোজাল করেছিলাম। প্রথমত নীলা আমার প্রপোজালে রাজি হতো না, বন্ধুরা এই নিয়ে অনেক হাসাহাসি তামাশা করতো। তাদের উপর রাগ করেই নীলাকে নিত্য নতুনভাবে প্রপোজ করতে লাগলাম। কিছুদিন পর নীলা আমার প্রপোজালে রাজি হয়ে গেল। তারপর নীলার সঙ্গে কিছুদিন রিলেশন কন্টিনিউ করার পর ব্রেকআপ করে দিই। নীলা অনেক কান্নাকাটিও করেছিল, বারবার বলতো রিলেশনটা আবার কন্টিনিউ করতে, কিন্তু আমি সেটা করিনি। তারপরে লেখাপড়ার সুবাদে ঢাকায় আসতে হয়। ব্যাস, আমি ঢাকায় থাকতেই ভাইয়া বিয়েটা করে ফেলেন। কিন্তু আমি জানতাম না যে ভাইয়ের স্ত্রী হিসেবে নীলাকে চয়েস করে ফেলেছে। তো ঢাকা থেকে যখন বাড়িতে আসলাম তখন অধিক আগ্রহ নিয়ে ভাইয়ের দিকে দেখতে পেলাম নীলাকে দেখা মাত্রই আমার দুনিয়ার ধারি নিমিশে ওলটপালট হয়ে গেল। আমি কাকে দেখছি? নীলা আমাকে দেখে বলল, আমাকে ভাবি হিসেবে আপনার পছন্দ হয়নি? সেদিন নীলার কথার প্রতি উত্তরে কোনো কিছু না বলেই ভাইয়ের রুম ত্যাগ করেছিলাম। এরপর থেকে যতটুকু পেরেছি নীলার থেকে দূরে দূরে থেকেছি, কিন্তু নীলা সবসময় আমার আড়ালে অতীতের কথা বলে আমাকে শাসিয়ে দিত। আমিও নীরব ও তার সাথে কথা বলাগুলো শুনে যেতাম। কয়েকদিন পর আমার প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরিটা কনফার্ম হয়ে গেল। এদিকে নীলার মানসিক টর্চারটাও কেমন যেন অসহ্যকর হতে যাচ্ছিল। ভেবে নিলাম দ্রুতই বিয়ে করলে হয়তো নীলা আমাকে রেহাই দেবে, যেই ভাবে সেই কাজ। বাবা মাকে অদিতির কথা বলে দিলাম, তারাও কোনো অমত পোষণ করলো না। পারিবারিকভাবেই সব নিয়মকানুন মেনে অদিতিকে বিয়ে করে ফেললাম। বিয়ে করার কিছুদিন যেন ভালোই যাচ্ছিল, অদিতির সঙ্গেও আমার ভালো খুনসুটি চলতো।
কিন্তু আমাদের মাঝে হঠাৎ নীলা কাল হয়ে দাঁড়াবে তা আমি কোনোদিনই কল্পনা করিনি। আর আজ যে ঘটনা ঘটলো তা তো আপনারা দেখতেই পারলেন। চলুন এবার বর্তমানে ফেরা যাক। রুমে এসে বসা মাত্রই রাকিব ভাইয়ের চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। নিশ্চয়ই ভাবি ভাইয়াকে ভুলভাল বুঝিয়েছে, এর জন্য হয়তো রাগারাগি করছে। এসব কথা আনমনে ভেবে যাচ্ছি, আচমকায় ভাইয়া হাতে লাঠি নিয়ে আমার রুমে এসে কোনো কথা না শুনে লাঠি দিয়ে মাথায় সজোরে একটা আঘাত করা মাত্রই মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো। মাথাটা এক হাত দিয়ে চেপে ধরে ভাইয়াকে আঘাত করতে যাব, এরই মধ্যে মাথা করে ফ্লোরে পড়ে গেলাম। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে হাসপাতালে কেবিন আমি একাই, পাশে কাউকে দেখতে পাচ্ছি না। তার মানে বাড়ি থেকে কেউ আসেনি নিশ্চয়ই। এসব ভাবতেই বাবা এসে বলল, এখন কেমন লাগছে? হ্যাঁ ভালো, তবে মাথাটা একটু ব্যথা করছে। ডাক্তারের কাছ থেকে মেডিসিনগুলো নিয়ে বাড়িতে এসে পড়িস, আমি চললাম। আচ্ছা ঠিক আছে। বাবা বাড়িতে চলে গেল। তার কিছুক্ষণ পর ডাক্তারের কাছ থেকে মাথা ব্যথা মেডিসিনগুলো নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। দরজায় এসে দাঁড়াতে অদিতি আমাকে দেখে মুখ ফিরে রুমে চলে গেল। এই দৃশ্যটা দেখে কেন জানি কষ্ট হতে লাগলো। কদিন আগেরই কথা, ফল কাটা চাকুনে অদিতির সাথে দুষ্টুমি করতে গিয়ে আমার হাতে একটু লেগে কেটে গেছিল। এতে অদিতি ছোট বাচ্চাদের মতো কান্না করে দেয়। তার এরকম ভালোবাসা দেখে বুকের সঙ্গে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলেছিলাম, হেই পাগলি, আমার এই সামান্য রক্ত দেখে কেউ কান্না করে? আর কখনো হাতে চাকু নিয়ে একদম দুষ্টুমি করবে না। এখন তো খাবারটাও নিজ হাতে খেতে পারবে না। আমার নিজ হাতে খেতে না পারলে কি হবে? আমার বউ তো আমাকে খাইয়ে দিতে পারবে। যদি সে আমাকে খাইয়ে দিতে না চায় তো সমস্যা নেই, কদিন না হয় না খেয়ে থাকবো। বলতে অদিতি রেগে বলল, বেশি বকছো কেন? আমি তো তোমাকে খাইয়ে দিব, এতে না করব কেন? সেদিনকার অদিতি আর বর্তমানের অদিতির মাঝে দিন রাত তফাৎ দেখছি। আজ আমার এরকম অবস্থা দেখেও কোনো কেয়ার না করে রুমে চলে গেল। অদিতি নিমেষে আমাকে এতটা ঘৃণা করবে আমি কল্পনা করিনি। তারপর নিজের রুমে গিয়ে লক্ষ্য করলাম অদিতি তার কাপড় চোপড় সুটকেসে ভর্তি করছে। এদিকে দ্রুতই বললাম, তোমার এসব কাপড় চোপড় সুটকেসে ভর্তি করছো কেন? কেন ভর্তি করছি বুঝতে পারছো না? অদিতি, তুমি যেটা ভেবে আমাকে ঘৃণা করতে শুরু করেছো তেমন কিছু আমি করিনি। এসব নীলাভাবে সাজানো নাটক। আমি এতটাও বোকা নই যে আপনি আমাকে যা বোঝাবেন তাই আমি বুঝবো। তাছাড়া কোনো মেয়ে তার সম্মান নিয়ে এরকম জঘন্য কাজ করবে না। অদিতি, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। ভাবি আমার চুপ, আর কোনো কথা আমি শুনতে চাই না। আপনার এই চেহারাটা দেখলেই এখন কেন জানি গা ঘিন ঘিন করে। রাকিব ভাইয়া ভুল করেছে, শুধু একটা বাড়ি আপনার মাথায় মেরেছে। যদি মারতে মারতে আপনাকে মেরে ফেলতো তাহলেই ভালো হতো। আপনার মতো নিচু মন মানসিকতার অমানুষগুলোকে মেরে ফেলাই উচিত। আজ নিজের কানকে কেন জানি বিশ্বাস হচ্ছে না। অদিতি আমার মৃত্যু কামনা করছে, কথাটা ভাবতেই বুকের বাঁ পাশটা দৌড়ে মুছড়ে উঠছে। চোখের কোণার পানি মুছে বললাম, আজ একটা দুর্ঘটনার জন্য আমার মৃত্যু কামনা করছো? এই তোমার ভালোবাসা? অদিতি, যাই হোক না কেন তুমি অন্তত আমাকে অবিশ্বাস করো না। আমি সত্যি ভাবির সঙ্গে এমন কোনো অসভ্যতা করিনি। উনি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। অদিতিকে আলতো জড়িয়ে ধরেই বললাম কথাগুলো। অদিতিকে আলতো জড়িয়ে ধরাতে কিছুক্ষণ পর কি যেন ভেবে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, অনুগ্রহ করে আপনার এই অপবিত্র হাতে আমাকে স্পর্শ করবেন না প্লিজ, গা ঘিন ঘিন করে। অদিতির কথা শুনে ছলছল চোখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মুহূর্তের মধ্যে অদিতি এতটা পাল্টে গেছে, এদিকে দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথার ভেতর বেরিয়ে চলেছে। কোনো উপায় না পেয়ে সবাই বসে পড়লাম। অদিতি সুটকেস নিয়ে তার মতো চলে যেতে লাগলো। তার পিছন দিক থেকে বললাম, তুমি না আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে আমার সুসময় হোক কিংবা দুঃসময় কখন আমাকে ছেড়ে চলে যাবে না। আজ কেন তার ওয়াদা খেলাপ করছো? অদিতি কথাগুলো শুনে সুটকেস নিয়ে আবার ফিরে আসলো। অপরদিকে, বাবা, যদি ঠিক সময় না আসতো তাহলে ওই শয়তানটাকে মেরেই ফেলতাম। না থাক, মারামারি করার কোনো দরকার নেই, যা হবার তা হয়েছে। ওর কত বড় সাহস, ও তোমার দিকে খারাপ নজরে তাকায়। হ্যাঁ, আমি থাকতে কি এটা হতে দিব? তার চোখটাই আমি তুলে নিব না। তুমি শান্ত হও প্লিজ, অনেক রাগারাগি হয়েছে, আয় না। নীলা রাকিবের এরকম ধারা রাগ দেখে অনেকটাই ঘাবড়ে গেছে। সে হয়তো এমন কিছু ঘটবে আশাই করেনি। দিনটা অনেক বাজেভাবে কেটে গেল। রাতে ঘুমানোর সময় অদিতি কম্বল বালিশ নিয়ে রুম ত্যাগ করবে, ঠিক তখনই বললাম, কম্বলের বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? জাহান নামে যাচ্ছি। অদিতির আচরণে বুঝতে আর বাকি রইল না, সে আমাকে রীতিমতো অবহেলা করছে। আমি অদিতিকে আটকালাম না। পাশের রুমেই তো থাকবে, চলে তো আর যাবে না। এখন তো আমার উপর রাগ করে আছে বলে পাশের রুমে থাকতে যাচ্ছে। কিছুদিন পর সব আগের মতো স্বাভাবিক হবে নিশ্চয়ই, এসব ভেবে অদিতিকে আটকালাম না।
সকালে ঘুম থেকে ফ্রেশ হয়ে স্কুলে চলে গেলাম ক্লাস নিতে। কিছু ছাত্রছাত্রী ইতিমধ্যে আমাকে নিয়ে সমালোচনা শুরু করে ফেলেছে। ক্লাসে যখন প্রবেশ করব এমন সময় দুর্জয় এসে বলল, স্যার, আপনার নামে পুরো এলাকায় যে কথাগুলো ছড়িয়ে পড়েছে সেটা কি সত্যিই স্যার? কোন কথা পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে? ওই তো, আপনার আর আপনার ভাবি। দুর্জয় এই কথাটা উচ্চারণ করার আগেই তার কথা থামিয়ে দিয়ে বললাম, চুপ করো বেয়াদব ছেলে, আর একটি কথা বলবে না। ক্লাসে যা বলছি। স্যার, আপনার হয়তো বা আমাকে ধমক দিয়ে সত্যিটা ধামাচাপা দিয়ে দিতে পারবেন, কিন্তু এলাকার অনেক লোকে আছে আপনাকে ছেড়ে কথা বলবে না। দুর্জয় এই বলে ক্লাসে চলে গেল। এদিকে দুর্জয়ের কথা শুনে গলা কেমন জানি শুকিয়ে গেল। যদি পুরো এলাকায় জানাজানি হয়ে যায় তাহলে তো সমাজে কেউ আমাকে আগের মতো সম্মান করবে না, উল্টো সমালোচনার দোকান খুলবে। এসব ভেবে কোনোরকম ক্লাসটা করিয়ে দ্রুত স্কুল থেকে কদিনের জন্য ছুটির আবেদন রেখে চলে আসলাম। এখন রাস্তায় বের হলে বন্ধুদের নজরে পড়লেই তারা আমাকে নিয়ে হাসাহাসি তামাশা শুরু করে দেয়। তাদের নানান রকমের কথায় আমাকে বেশ অপমানিতই হতে হয়। এর জন্য তাদের সঙ্গে আড্ডা দেওয়ায় বাদ করে দিয়েছিলাম। বাড়িতে থাকবো সেটাও শান্তি নেই। অতিথির সঙ্গে কথা বলতে ঝগড়া লেগে যায়। সেদিনকে ঘটনার জন্য মা বাবাও কেমন পাল্টে গেছে। আমার সঙ্গে প্রায় কথা বলাই বন্ধ করে ফেলেছে। একবারই কথা বললেও তারা আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক না। তাদের আচরণে সেটা বুঝতে পেলাম। এভাবে কদিন কেটে গেল, কিন্তু বাড়িতে কেউ আমার সঙ্গে সে আগের মতো আচরণই করছে না। বাবা মা যদিও কথা বলে, কিন্তু আগের মতো না। নীলা ভাবি এখন বাড়াবাড়ি করে না, হয়তো তার প্রতিশোধ নেওয়া শেষ। পরিবার থেকে শুরু করে বন্ধুবান্ধব সকলদের কাছে আমাকে আলাদা করতে পেরেছে দেখে। শুধুমাত্র একটা অপবাদের জন্যই আজ পরিবারের সমাজের দুইটার কাছেই ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে গেলাম। 2 সপ্তাহ পর সকালে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসে লক্ষ্য করলাম বাড়িতে অনেক ডেকোরেশন এবং লাইটিং লাগাচ্ছে। আর সেটা কোনো উপলক্ষে আয়োজন করছে তাও আমার অজানা। বাড়িতে যেহেতু কেউ আমার সঙ্গে কথা বলে না, আমি তাদের সাথে একবারই কথা বলি না। কিন্তু অদিতির সঙ্গে কথা বললে ও আমার কোনো কথার উত্তর দেয় না। প্রথমে ভেবেছিলাম কিছুদিন পর অদিতি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু সেদিনের ঘটনার পর থেকে আমাকে এড়িয়ে চলে কথা বলে না। তারপরও আজ একবারই অদিতিকে জিজ্ঞেস করলাম বাড়িতে কার জন্য অনুষ্ঠান করা হচ্ছে। অদিতি নিশ্চুপ। অদিতি আমার কথা শুনে নাচনার ভান করে চলে গেল। অদিতি এরকম অবহেলা দেখে আমি একটু কষ্টই পেলাম। আজ এতদিন পর অদিতির সঙ্গে কথা বলছে, তারপর আমার সাথে একটু কথা বলতে ইচ্ছুক না। রুমে এসে ফ্রেশ হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিব, এমন সময় অদিতি কি জানি খুঁজতে রুমে আসলো। এই সুযোগে একটু দুষ্টুমি করে অদিতিকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, অদিতি, আর কতদিন আমার সঙ্গে কথা না বলে থাকবে বলো তো? অদিতি কি যেন ভেবে আমাকে এত জোরে ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে নিল। এদিকে তার ধাক্কা খেয়ে দেয়ালের সঙ্গে মাথাটা একটু লেগে গেল, যার স্বরূপ আগের ক্ষত জায়গায় আবার পুনরায় আঘাত লাগতে রক্ত ঝরতে লাগলো। অদিতি আমার মাথা রক্ত ঝরা দেখে অনুশোচনায় আমার কাছে এসে বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি যে তোমার এইভাবে লেগে যাবে। আমি চুপ হয়ে আছি। আচ্ছা, আমি তোমার মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছি। অদিতি এই বলে দ্রুতই ব্যান্ডেজ আর স্যাভলন নিয়ে এসে আমার মাথায় লাগাবে, ঠিক তখনই তার ব্যান্ডেজ আর স্যাভলন ফ্লোরে ফেলে দিয়ে বললাম, তোর মতো স্ত্রী আমার দরকার নেই। এতদিন তোর অনেক অবহেলা সহ্য করেছি, আর না। এই বলে শার্টের হাতা দিয়ে মাথার রক্তগুলো মুছে নিয়ে স্কুলে ক্লাস নিতে চলে আসলাম। অপরদিকে অদিতি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। তার বলার মতো হয়তো কোনো বাসাই ছিল না। স্কুলে এসেও কেন জানি লেকচারে মন বসাতে পারছি না। সব কিছুতেই কেমন জানি গুলিয়ে ফেলেছি। আমার এরকম অবস্থা দেখে ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করলো, স্যার, আপনার কি মন খারাপ? কই না তো। স্যার, আপনি কিন্তু মিথ্যা কথা বলছেন। যেদিন আপনার মন খারাপ থাকে সেদিন লেকচারে একটু সমস্যা হয়, সেটা কিন্তু আমরা সবাই জানি। হ্যাঁ, সত্যি বলতে আজ আমার মনটা ভীষণই খারাপ, কিন্তু এই টপিক নিয়ে তো ক্লাসের সময় ফাঁকি দেওয়া যাবে না। সামনে তোমাদের বর্ষমধ্য পরীক্ষা আসতে চলেছে, সেদিকে খেয়াল রাখতে হবে, বুঝতে পারছো? জি স্যার। এখন লেকচারে মনোযোগ দাও। প্রতিদিনের মতো আজ স্কুল ছুটির সময় মুরাদ মামার দোকানে চা খেতে যাই। তো আজও বেঞ্চে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ শফিক ঘাড়ে চপাট মেরে বলল, দোস্ত, কি খবর? শফিক হলো আমার কলেজ লাইফের বন্ধু। হ্যাঁ, ভালো। এই বলে চা খেতে মনোযোগ দিলাম। এলাকায় এসে তোর নামে যা শুনলাম তাতে কিন্তু আমি বিশ্বাস করিনি, কিন্তু নীলার সঙ্গে তোর যেহেতু আগেই সম্পর্ক ছিল, সেদিক থেকে বিবেচনা করে দেখলে তোদের মাঝে কোনো ঘটনা অবশ্যই ঘটেছে। শফিক একটু খোঁচা মেরেই বলল। শফিকের এরকম খোঁচা মারার কথা শুনে চাটা কেমন জানি গলায় আটকে গেল। ব্যাস, তারপরে চায়ের টাকা দ্রুত দিয়েই সেখান থেকে চলে আসতে যাব, এমন সময় শফিক পিছন থেকে বলে উঠল, কিরে, চলে যাচ্ছিস কেন? তোর ভাবির সঙ্গে কি অঘটন ঘটিয়েছিস
সেটা তো বলে যা। শফিকের কথায় নিমিষে রাগ উঠে গেল। মন চাচ্ছিল তাকে গিয়ে ওরা ধরো কয়েকটা লাগিয়ে দিই, কিন্তু এসব করলে হয়তো সমাজের লোকজন আমাকে খারাপ ভাববে। তাছাড়া আমি একজন শিক্ষক, আমাকে সব মারামারি একদমই মানায় না। শফিক আজ খোঁচা মেরে কথা বলার সুযোগ পেয়েছে বলেই খোঁচা মারছে, তার কথায় ভ্রুক্ষেপ না দেওয়াই শ্রেয়। এসব ভেবে নিজের রাগ নিজের মধ্যেই চেপে রাখলাম। তারপর বাসায় এসে লক্ষ্য করলাম ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। একটা বিষয় আমাকে কেন জানি ভাবতে শুরু করলো। বাসায় অনুষ্ঠান করছে অথচ আমাকে কিছু জানেনি। কোন উপলক্ষে আয়োজন করেছে সেটাও তো অজানা। বাসায় বেশ আত্মীয় স্বজনের আনাগোনা আছে দেখছি। বাবা মা তারা নতুন পোশাক পরিধান করেছে এবং অদিতের বাবা মা ও তার বোন আরোহী সহ পরিবারের সবাই আসছে। দূর থেকেই তাদের এমন দৃশ্য দেখি কাউকে কোনো কিছু না বলে নিজের রুমে এসে লক্ষ্য করলাম অদিতিও সাজুগুজু করছে। এবার বুঝতে পারলাম আমাকে ছাড়াই অনুষ্ঠান করছে, তার মানে আমাকে রীতিমতো অবহেলাই করা হচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে অদিতিকে খাবার রেডি করতে বলবো, এমন সময় অদিতি আমার পাশ কাটিয়ে চলে গেল। অদিতি এরকম আচরণে আমার খুব খারাপ লাগতো। আমি যখন এই রুমে থাকি তখন অদিতি রুমে থাকতে কেমন যেন আনইজি ফিল করে। তাকে দেখে সেটা বুঝতে পারতাম। আমার গুরুত্ব তার কাছে নেই বললেই চলে। নীলাভাবে আমার জীবনটাকে যে নরক বানিয়ে দেবে তা কখনোই ভাবিনি। ক্ষুধার্ত অবস্থায় এসব ভাবছি, হঠাৎ অদিতি ছোট বোন আরোহী এসে আনন্দের সহিত বলে উঠল, ভাইয়া কেমন আছেন? কতদিন পর আপনাকে দেখলাম। আরোহী যে, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো, তবে আপনি কিন্তু আগের তুলনায় একটু বদলে গেছেন। আমি আগের মতোই আছি, একটুও বদলাইনি। বলি হলো, আগে তো আপুকে নিয়ে প্রায় আমাদের বাসায় ঘুরতে যেতেন, কিন্তু এখন যান না কেন? এই রে, আরোহী কিছু বুঝতে পারলো নাকি? না, এ বিষয়ে তাকে কিছু বুঝতে দেওয়া যাবে না, এড়িয়ে যেতে হবে। আরোহী, তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? হ্যাঁ সব ঠিকঠাক ভালোই চলছে। দেখো আবার যেন কোনো সালমান খানের প্রেমে টেমে পড়ো না, তখন কিন্তু পরীক্ষায় বড় মাপের মিষ্টি পাবে। ভাইয়া এইসব কথা বললে কিন্তু আপনার সঙ্গে কথাই বলবো না। আরোহী লজ্জা পেয়ে চলে যেতে ধরলো দেখে আরোহীর হাত ধরে বললাম, আরে লজ্জা পেয়ে চলে যাচ্ছ কেন? আমি তো তোমার সঙ্গে একটু ফান করলাম, বসো প্লিজ। হঠাৎ অদিতি রুমে এসে আরোহীকে হাত ধরায় অবস্থায় দেখে রাগান্বিত সুরে বলে উঠল, বাহ, শেষে কিনা আমার বোনের সঙ্গে অসভ্যতামি শুরু করে ফেলেছো। হঠাৎ অদিতির এরকম ধারা কথা শুনে আকাশ ভেঙে পড়লো যেন আমার মাথায়। অদিতি আমাকে নিশ্চয় আবার ভুল ভাবছে। এর মধ্যে আরোহী তার আপুকে বলল, আপু তুমি এসব কাকে কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। তোর বোঝা লাগবে না, মা তোকে খুঁজছে, তুই নিচে যা। আপু তুমি আমার সঙ্গে রেগে কথা বলছো কেন? আমি তো মাকে বলেই ভাইয়ার সঙ্গে দেখা করতে আসলাম। তোকে যেতে বলছি, তুই যা। আরোহী তার আপুর রাগ দেখে কোনো কিছু না বলে রুম ত্যাগ করলো। আরোহী চলে যাওয়ার পর বললাম, এইটা কি হলো? কই কি হলো? তুমি আরোহীর সঙ্গে বাজে বিহেভ কেন করলে? বাহ, আমার বোনের জন্য যেন দরদ ভালোই উতলেই পড়ছে। দরদ মানে? তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? আরোহীর হাত তখন ধরে রেখেছিলে কেন? নিশ্চয়ই মনে কোনো বাজে মতলব ছিল। তোমার তো আবার চরিত্রের ঠিক নেই যে নিজের ভাবির সঙ্গে নোংরামো করতে তার আত্মসম্মানে বাঁচে না। আরোহী তো শালিকা মাত্র। আল্লাহ সহায় ছিল বলে আরোহীর কোনো অঘটন ঘটে যাওয়ার আগেই এসেছিলাম, নয়তো আজ আরেক দুর্ঘটনার সম্মুখীন হতে হতো। অদিতি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি বারবার আমার চরিত্র নিয়ে কথা বলতে পারো না। আর ওর দিকে কোনো প্রকার বাজে নজরে আমি তাকাইনি। চোর কখনো চুরি করে বাগানের মালিককে বলবে না যে আমি চুরি করেছি। সে তার কুকর্মের কথা প্রকাশ না করে গোপনই রাখবে। অদিতি এবার থামো প্লিজ। সত্যি কথা বলছি তো, এর জন্য গায়ে কথাগুলো কাটার মতো বিচ্ছে, তাই তো? বেশ, অদিতির সঙ্গে এক দু কথায় ঝগড়া লেগে যায়, ফলে রাগান্বিত হয়ে ঠাস করে তার গালে সজোরে থাপ্পড় মেরে দিলাম। অদিতি থাপ্পড় খেয়ে চল চোখে তাকিয়ে বলল, এই থাপ্পড়টাই বাকি ছিল। এতদিন ভেবেছিলাম তোমার শুধু চরিত্রটাই বিগড়ে গেছে, এখন তো দেখছি চরিত্রের সঙ্গে আরো অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আমি তো এরকম চরিত্রহীন স্বামীর সঙ্গে একই ছাদের নিচে থাকবো না। অদিতিকে রাগের ঘরে থাপ্পড় মেরে এখন নিজের কাছেই খারাপ লাগা কাজ করছে। দেখো অদিতি, তোমাকে আমি এমনি থাপ্পড়টা মারিনি। আরোহী আমার ছোট বোনের মতো, আর তার সঙ্গে তুমি আমাকে কী সব আবল তাবল বকছো। এই অপবাদটা আমার কাছে সহ্য করার মতো ছিল না। তা অনেক হয়েছে, আর না, এবার একটা বিচ্ছেদ করা দরকার। এই সম্পর্ক আর আমার পক্ষে টিকিয়ে রাখা সম্ভব না। অদিতির বিচ্ছেদ হওয়ার কথা শুনে বুকে কেন জানি দুমড়ে মুছলে উঠল। নিজেকে সংযত রেখে বললাম, এই তুমি কি পাগল হয়ে গেছো? সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না মানে? কি সব আবল তাবল বকছো? অদিতি কোনো কিছু না বলেই তার সব কাপড় চোপড় সুটকেস ভর্তি করে চলে যেতে লাগলো। তাকে বাধা দেওয়ার পরও আমার কোনো কথা না শুনেই ড্রয়িং রুমে এসে তার বাবা মা ও বোন আরোহী ছিল, তাদের নিয়ে অদিতি চলে গেল। বাড়িভর্তি মেহমানের সামনে এত অনুরোধ করেও আটকানোর চেষ্টা করলাম, তারপর অদিতি আমাকে ছেড়ে চলে গেল।
মেহমানরা শুধু নীরব দর্শকের মতো আমাদের কাণ্ড দেখে যাচ্ছিল। অনেকটা অপমানিতই প্লাস কষ্ট পেয়েছিলাম। অতিথি মেহমানদের সামনে আমাকে ছোট করে তার সিদ্ধান্ত মতোই চলে গেল। দূর থেকে নীলাভাবি আমাদের এসব দৃশ্য দেখে প্রাপ্তির হাসি ছাড়লো। নীলাভাবির দিকে করুণ দৃষ্টিতে এক পলক তাকিয়ে সবাই বসে পড়লাম। নীলাভাবি এসে সবার সামনেই বলতে লাগলো, চরিত্র খারাপ হলে নিজের বউ তাকে ফেলে চলে যায়, আর থাকবেই বা কেন? এরকম অমানুষদের ছুঁড়ে ফেলে যাওয়াই শ্রেয়। যে নিজের ভাবের সম্মানে আঘাত করে তার এমনই হওয়া উচিত। আজ নীলা ভাবিকে ভাবি বলে সম্বোধন করতে নিজের কাছে কেমন জানি লাগছে। অতীতে যা হবার সব তো ভুলে গিয়ে তাকে মন থেকে সম্মান শ্রদ্ধা দিয়ে ভাবি বলে সম্বোধন করেছিলাম, কিন্তু সে তার প্রতিশোধ নিতে আমার জীবনটাকে আজ সত্যিই নরক বানিয়ে দিল। আর এখন সকলের সামনে আমাকে ছোট করার জন্য আরও খোঁচা মেরে কথা বলছে। এবার তার কথাতে নিশ্চুপ আর থাকা যাবে না, উত্তর দেওয়া উচিত। তাই সবার সামনে নীলা ভাবিকে উদ্দেশ্য করে বললাম, আজ এত কিছুর পরও আপনাকে ভাবি বলে সম্বোধন করতে আমার নিজের আত্মসম্মানে বাঁচছে। কেন বলতে পারেন? নীলা ভাবি নিশ্চুপ। আপনার জন্যই আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে ফাটলটা ধরেছে। সেদিন তো চিৎকার চেঁচামেচি করে আমার নামে আবার ঠিকই ধরিয়ে দিলেন, কিন্তু সত্যিটা তো পোড়ালা জানেনি। তিনি একদিন সঠিক বিচারটাই করবেন। আপনি আমার জীবন নরক বানিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু এর জন্য একদিন আপনি আফসোস করবেন। এ বলে নিজের রুমে চলে আসলাম। নীলা, ও কি বললে কিছুই তো বুঝতে পারলাম না। মানে ও পাগল হয়ে গেছে। অদিতি ওকে ছেড়ে চলে গেছে, তো এই জন্য উল্টাপাল্টা বকছে। নীলা মিথ্যা কথা বলে বিষয়টাকে নিমিশে ধামাচাপা দিয়ে ফেললো। ও আচ্ছা, চলো এবার তাহলে আমরা বিয়ের প্রথম বার্ষিকের কেকটা কাটি। হ্যাঁ তাই চলো। অদিতি মা, তুই কি কাজটা ঠিক করলি? জামাইকে বাড়ি ভর্তি মেহমানের সামনে অপমানিত করে ছেড়ে চলে আসলি, আবার তো তার কাছেই যেতে হবে। মা, আমি ওই চরিত্রহীন লম্পটটার কাছে আর যাবই না। মারে, যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা মনে করে ভুলে যা এবং জামাইকে নিয়ে আবার সংসারটাকে গুছিয়ে নে। না মা, ওর সঙ্গে সংসার করার কোনো ইচ্ছেই আমার নেই। আমি ওকে মন থেকেই অনেক ঘৃণা করি। তাহলে সংসার করব কিভাবে? মা, তুমি হয়তো জানো না, ওর চরিত্র নিয়ে রোজ কারো না কারো কাছে আমাকে কথা শুনতে হয়। আমি শুধু তাদের কথাগুলো নীরবে হজম করে যাই। তাদের কথার প্রতি উত্তরে বলার মতো ভাষাই আমার থাকে না। তাহলে সেই মানুষটার সঙ্গে কেমনে একই ছাদের নিচে থাকতাম তুমি বলো? অদিতির কথায় তার মা নিশ্চুপ হয়ে গেল। এখন তার মেয়েকে বোঝানোর মতো ভাষা তার জানা নেই। এরই মধ্যে অদিতির বাবা আকবর হোসেন এসে লক্ষ্য করলো তার মেয়ে কান্না করছে ও তার স্ত্রী চুপ করে আছে। এদিকে আকবর হোসেন তার মেয়ের উদ্দেশ্যে বলে উঠল, অদিতিমা, কান্না করছিস কেন? বেশ। তারপর অদিতি তার বাবাকে অতীতের ঘটনাগুলো বিস্তারিত বলে ফেললো। আকবর হোসেন তার মেয়ের কাছে জামাইয়ের সব কুকর্ম কথা শুনে ভীষণ রেগে গিয়ে বলল, শোনো অদিতির মা, আমার মেয়ে এখন থেকে আমার বাড়িতে থাকবে, আর ওই চরিত্রহীন জামাইকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। তার নয় মান সম্মান নেই, আমাদের তো ঠিকই আছে। সে অদিতিকে নিতে আসলে তার কাছে যে মেয়ে দিতে হবে এমনটা কিন্তু না। তাহলে কি অদিতি ওখানে আর যাবে না? অদিতি যদি যেতে চায় তবেই তাকে যেতে দিব, এর আগে না। এভাবেই দুই পরিবারের কথা চলতে লাগলো। অদিতি চলে যাওয়ার পর প্রথমে আমার খাওয়া দাওয়ার সমস্যা হতে লাগলো। বাড়িতে এমন কেউ ছিল না যে আমাকে রান্না করে খাওয়াবে। অদিতি আমাকে এড়িয়ে চলেও খাবারটা প্রায় ঠিকই রেডি করে দিত। আজ প্রায় এক সপ্তাহ কেটে গেল। অদিতির সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই বলেই চলে। অনেকবারই কল দিয়েছি, কিন্তু তার সিমটা প্রতিবারই বন্ধ দেখি। হয়তো আমার কারণে এই সিমটা বন্ধ করে রেখেছে। আমার এমন করুণ অবস্থা দেখে নীলাভাবে প্রাপ্তির হাসি হেসে যায় প্রতিনিয়ত। বাবা মাও তারাও কেমন জানি বড় ভাইয়ের কথা মতোই চলছে। আমার দিকে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। খুব বাজেভাবে দিনকাল কাটতে লাগলো। এভাবেই কেটে গেল 1 মাস। অদিতির সঙ্গে এখন কোনো যোগাযোগ নেই বললেই চলে। এদিকে হোটেলে খাবার খেতে খেতে একদম অতিষ্ঠ হয়ে গেলাম এবং অদিতিকে বাড়িতে ফিরে আনার সিদ্ধান্তই উপনীত হলাম। যেইভাবে সেই কাজ। অদিতির বাসার দরজায় গিয়ে কয়েকবার কলিং বেল বাজাতে অদিতির মা মানে শাশুড়ি মা এসে দরজা খুলে বলল, কে? কেমন আছেন মা? হ্যাঁ ভালো, ভিতরে আসো। আজ অদিতির মার আচরণ কেমন জানি খারাপ লাগতে শুরু করলো। আগে তো তাদের বাসায় আসলে অনেক আনন্দিত সহিত বলতো, বাবা কেমন আছো, ভিতরে আসো। কিন্তু আজ আগের মতো মত বিনিময় করছে না। কেমন জানি আমার প্রতি মনোভার করে কথা বলল। কিছুক্ষণ নীরবতার পর আকবারে আমি বললাম, মা অদিতি কোথায়? ওর রুমেই আছে। অদিতির মা এই বলে পাশ কাটিয়ে চলে গেল। শাশুড়ি মার আচরণে বুঝতে পারলাম তারা আমার উপর বিরক্ত। নিজেই নিজের কাছে কেন জানি ছোট বলে মনে হতে লাগলো। নিজেকে সংযত রেখে অদিতির রুমে গিয়ে লক্ষ্য করলাম আরোহী আর অদিতি ফোনে কি যেন ঘাটছে। দরজার কাছে গিয়ে বললাম, আপনারা কেমন আছেন? একটু ফাজলামি করেই বললাম। কথাটা শুনে অদিতি আমার দিকে এক পলক তাকিয়ে
আবার ফোন ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়ল। তার পাশ থেকে আরোহী আমার প্রশ্নের জবাব দিল। হ্যাঁ ভাইয়া, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। এই বলে তাদের রুমের ভিতর প্রবেশ করলাম এবং সোফায় গিয়ে বসলাম। এর মধ্যে হঠাৎ অদিতি আমাকে উদ্দেশ্য করে বলে উঠল। আপনাকে রুমে প্রবেশ করার পারমিশন কে দিয়েছে? আপু, তোমার কি মাথা খারাপ হয়েছে? ভাইয়া আমাদের রুমে আসবে, তা আবার অনুমতি লাগবে কেন? অদিতির কথা শুনে নিজের আত্মসম্মানে কেমন যেন আঘাত করলো। তারপর মুখে একটা মিথ্যা হাসি এনে আরোহীকে বললাম, আরোহী তুমি কথাটাকে সিরিয়াসলি নিচ্ছ কেন? তোমার আপু তো তোমার সঙ্গে ফান করছে, বিষয়টাকে ধামাচাপা দিয়ে। সরি, আমি আপনার সঙ্গে কোনো ফান করছি না। আর হ্যাঁ, আপনি প্লিজ আমাদের এখান থেকে চলে যান। আরোহী সামনে অদিতি আমাকে ছোট করে কথা বলছে, তা শুনে নিজের আত্মসম্মানে খুব লাগছিল। দেখে আরোহীকে বললাম, আরোহী তুমি যদি কিছু মনে না করে, তাহলে তোমার আপুর সাথে আমার পার্সোনাল কথা ছিল। হ্যাঁ অবশ্যই, আপনারা কথা বলেন, আমি যাচ্ছি। আরোহী এই বলে চলে যাচ্ছিল দেখে অদিতি বলল, আরোহী কোথাও যাবে না। আরোহী, তুই এখানে বস। আপু দুষ্টুমি করো না তো। ভাইয়া আপনি কথা বলেন, আমি বরং যাই। আরোহী এই বলে রুম ত্যাগ করলো। এই সুযোগে যে অদিতির সঙ্গে কথা বলতে যাবো, অমনি অদিতি আমাকে পাশ কাটিয়ে চলে যেতে ধরলো। ব্যাস, তার হাত ধরে বললাম, অদিতি প্লিজ, অনেক হয়েছে, এবার তো আমার সঙ্গে বাসায় চলো। হাত ছাড়েন বলছি। অদিতি, তোমাকে স্যার সত্যি আমার চলতে খুব কষ্ট হচ্ছে, সব কিছু ভুলে গিয়ে আমার বাসায় ফিরে এসো প্লিজ। অদিতি আমার হাত ঝাটকানা মেরে সারিয়ে নিয়ে বলল, আপনার বাসা থেকে যখন বের হয়ে আসছি তো আর ফিরছি না সে বাসায়। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি কোনো চরিত্রহীন স্বামীর সঙ্গে একই ছাদের নিচে থাকতে পারবো না। আজ হোক কাল হোক তোমাকে তো আমার বাসায় ফিরতে হবে। কেন শুধু শুধু বনিতা করছো এবং আমাকে কষ্টও কেন দিচ্ছ? সরি, ভুল ভাবছেন, আমি আর আপনার বাসায় ফিরছি না। এই বলে পাশ কেটে ড্রয়িং রুমে চলে আসলো। তারপর অদিতিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম, সে আমার কথায় ভ্রুক্ষেপ না দিয়ে উল্টে চিৎকার মেরে বলতে লাগলো, আপনি আমাকে এভাবে বিরক্ত করছেন কেন? বলছি না আমি আপনার বাসায় যাব না, তারপরও কেন এত কথা বলে আমাকে বিরক্ত করছেন? অদিতি চিৎকার মেরে বলতে অদিতির মা বোন সবাই ড্রয়িং রুমে এসে প্রথমে অদিতিকে বলল, কি রে, চিৎকার চেঁচামেচি করছিস কেন? মা, উনি কিন্তু আমাকে রীতিমতো বিরক্ত করছে, ওনাকে চলে যেতে বলো। অদিতির মা এক প্রকার রাগ নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, এই যে বাবা, তুমি আমার মেয়েকে বিয়ে করে কি একেবারেই কিনে ফেলেছো? তার মতের কি কোনো দাম নেই? ও যখন বলছে যাবে না তো যাবে না, এত জোর করার কি আছে? আমি নিশ্চুপ। মা, এবার ওকে এখান থেকে চলে যেতে বলো, অশান্তি ভালো লাগছে না। তাদের এসব কথা শুনে অপমানিত আর লজ্জায় চোখের কোণে জল চলে আসলো। সেই জলগুলো গাল পেয়ে পড়ার আগেই মুছে মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে আসলাম। কিছুদূর আসতেই আরোহী ধরে এসে বলল, ভাইয়া দাঁড়ান দাঁড়ান। কিছু বলবা? ভাইয়া আপনি মনে হয় আবু আর মার কথাতে অনেক কষ্ট পেয়েছেন নিশ্চয়ই। নিজেকে যথেষ্ট সংযত রেখেই বললাম, ধুর পাগলি, আমি কেন তাদের কথায় কষ্ট পাবো? তোমার মা তো ঠিকই বলেছে, অদিতিকে বিয়ে করে তো একেবারে কিনে নিইনি। তারও মতের মূল্য আমার কাছে অবশ্যই আছে এবং তাকে তার মতো আমি রাখবো, তুমি নিশ্চিত থাকতে পারো। আপু আর মা যখন আপনাকে কথাগুলো বলেছিল, তখন আমার দৃষ্টি কিন্তু আপনার দিকেই ছিল। আমি স্পষ্ট দেখেছি আপনার চোখের কোণে জল এসে ভিড় করেছিল, আর আপনি আমার দিকে সেটা বুঝতে না দিয়ে জলগুলো দ্রুত আড়াল করে ফেলেছেন। আরোহীর কথাতে বড়সড় একটা ধাক্কাই খেলাম। তার মানে আরোহী আমাকে ভালোই ফোকাস রেখেছিল। যাই হোক, তার সঙ্গে আর বিষয়টা কি গোপন রেখে লাভ নেই, বলেই ফেলি, তোমার আপু যে আমাকে এতটা অবহেলা করবে, এতটা অপমান করবে, আমি কখনো কল্পনাও করিনি। ভেবেছিলাম এতদিনে হয়তো তার সব রাগ অভিমান ভুলে গেছে, কিন্তু এখন দেখছি আমার প্রতি সে আগের মতোই রাগ ঘৃণা জমে আছে। আজ যে আচরণগুলো আমার সঙ্গে করলো, মনে হচ্ছিল আমি যেন এক দুঃস্বপ্নে এসব দেখছি। মা আর আপু তারা আসলে আপনার প্রতি একটু বিরক্তি ছিল, যার দারুণ আজ এসব কথা বলে ফেলছে। ভাইয়া তাদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ মনে কিছু নিয়েন না। দূর পাগলি, আমি কোনো কষ্ট পাইনি, আমি তো কথাগুলো শুনে আরেক কান দিয়ে বের করে দিয়েছি। আর হ্যাঁ, তোমার আপুকে কি বললো, তাকে আর বিরক্ত করতে আসবো না, তার মতো সে থাকতে পারবে। তার মানে ভাইয়া আপনি মনে এখনো কষ্ট চেপে রেখেছেন, তাই না? আমি চুপ করে আছি। ভাইয়া আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, তবুও মার আর আপুর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, প্লিজ আপনি মনে কোনো কষ্ট নিন না। আরোহীর কথা এড়িয়ে গিয়ে বললাম, তুমি বরং বাসায় যাও, তোমার আপু এমনিতে আমাকে চরিত্রহীন ভাবে, তুমি এখন আমার সঙ্গে কথা বলছো, তোমার আপু দেখলে নিশ্চয়ই অন্য কিছু ভাববে, বাসায় চলে যাও প্লিজ। জি আচ্ছা। আর হ্যাঁ, তোমার আপুকে কি বললো, তাকে আর কখনো নিতে আসবো না, তার ইচ্ছে হলে সে যেতে পারে, তার জন্য আজীবনের জন্য দরজা খোলাই থাকবে।
এই বলে ওখান থেকে চলে আসলাম। রাস্তায় আনমনে হাঁটছি। অদিতি ও তার মার বলা কথাগুলো বারবার কানে বাজছিল। তারা আমাকে যেন আজ মানুষই মনে করলো না। শেষে কিনা তাদের বাসা থেকে আমাকে বের হয়ে যেতে বললো। আমার জন্য অদিতির মনে হয়তো ভালোবাসা কিংবা অনুভূতি বেঁচে নেই। যদি একটু ভালোবাসা বেঁচে থাকতো তাহলে আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করে বাসা থেকে বের হয়ে যেতে বলতো না। আজকে অপমানের কথা আমার ইতিহাসে পাতা স্পষ্ট লেখা থাকবে, চাইলে সেটা আর বুঝতে পারবো না। অদিতি যেহেতু আমার কাছে থাকতে চায় না, তাহলে আমি কেন নির্লজ্জের মতো তার পিছনে ছুটবো? দরকার পড়লে তার জীবন থেকে নিজেকে সরিয়ে নেব, তবুও নিজের আত্মসম্মান নিয়ে একাকিত্বই থাকবো। এসব ভেবে রাস্তায় আনমনে হেঁটে যাচ্ছি। আচমকাই এক মাতাল এসে আমাকে ধাক্কা মেরে বলল, এই যে ভদ্রলোক, চোখ কি মাথার পিছনে রেখেছেন? ধাক্কা দিলেন কেন? মাতালটির কথায় বড়সড় একটা ধাক্কা খেলাম। মাতালটির বয়স বেশি একটা হবে না, 20 থেকে 23 এরকম। আরে ভাই, ধাক্কা দিলেন আপনি আর দোষ দিচ্ছেন আমাকে? আচ্ছা ঠিক আছে, তোকে মাফ করে দিলাম, এখন সামনে সরে দাঁড়া। মাতলামিটা একটু করে বলে ফেললো। মাতলামি দেখে নিজের রাগ আর সংযত রাখতে পারলাম না, দিলাম একটা কানে নিচে দম করে। এমনিতেও আজ মন মেজাজ খারাপ, তারপরে মাতালে পাগলামি শুরু করেছে। আরও কয়েক দম মারতে যাবো, অমনি মাতালটা আমার পা জড়িয়ে ধরে বলল, ভাই আমাকে মাফ করে দেন, আমি রং নম্বরে এসে মাতলামি শুরু করে ফেলেছি। আমি বুঝতে পারি নাই আপনি মানুষকে এভাবে উত্তাল মাতাল কেলাতে পারেন। তা নয় বুঝলাম, কিন্তু মদ খেয়ে রাস্তাঘাটে মাতলামি করছিস কেন? আর তোর নাম কি? আমি রবিন, স্বর্ণ ছাড়া লাইফ কাটাচ্ছি, যেখানে কষ্টের গল্প ছাড়া অন্য কোনো গল্প নেই। তাই তো নিজের কষ্টগুলো লুকানোর জন্য এই মদের প্রয়োজন আমার। কষ্টের সঙ্গে মদের সম্পর্ক কি? ভাই আপনাকে তো দেখে মনে হয় আপনার হাসি উজ্জ্বল মানুষ, কষ্টগুলো কি জিনিস সেটা আপনি বুঝবেন না। যারা কষ্টের সাগরে ডুব দিয়েছে তারাই মদকে বেছে নিয়েছে। আচ্ছা, মদ খেলে কি নিজের কষ্টগুলোকে ভুলে থাকা যায়? হ্যাঁ, ভুলে থাকা যায়, কিন্তু আপনি এসব বলছেন কেন? নিজের কষ্টগুলোকে ভুলে থাকার জন্য তো কিছু একটা উপায় অবশ্যই আমাকে খুঁজতে হতো। আজ যেহেতু তুই আমাকে ড্রিঙ্ক করার কথা বলছিস, তো চল আজ একটু খেয়ে বুঝতে চেষ্টা করব নিজের কষ্টগুলোকে ঠিক কতটুকু ভুলে থাকা যায়। ভাই আপনি কেন এসব খেতে যাবেন? নিশার জগতে তারাই একমাত্র গিয়ে দেয় যাদের মনে কষ্ট বেদনা একাই ঘোরাফেরা করে, এমনকি তাদের কথাগুলো শুনবার মতো কেউ নেই। তারাই এই পথ অবলম্বন করে, কিন্তু আপনাকে দেখে হাসি উজ্জ্বল মানুষ বলে মনে হচ্ছে। বেশ, রবিনের সঙ্গে এক দু কথায় ভালো পরিচিত হয়ে গেলাম। সেদিনই প্রথম রবিনের সঙ্গে ড্রিঙ্কস করেছিলাম। ড্রিঙ্কস করার পর নিজেকে অনেকটা হালকা লেগেছিল, আর সেদিনই একাকিত্ব কাটার জন্য নেশাটা অবলম্বন করিনি। ভেবেই নিয়েছিলাম যেখানে বাবা মা আমার সঙ্গে নেই, যাকে এতটা ভালোবেসে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিলাম, সে ওখানে আমাকে ছেড়ে চলে গেল। এই নরকময় জীবনে মদকে সঙ্গ দিলে বন্ধ হবে না, এসব ভেবে নেশার দিকে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম এবং মা বাবা কিংবা অদিতির দিনে দিনে ভুলেই গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেল থেকে খাবার খেয়ে ক্লাস নিতে চলে যেতাম এবং ছুটির পর রবিনের সঙ্গে মদ নিয়ে আড্ডা দিতাম। একটা সময় রবিনের সঙ্গে ভালোই বন্ধুত্ব হয়ে যায়, যার স্বরূপ আমার পক্ষে ড্রিঙ্কস করাটা সহজ হয়ে যায়। নেশা জগতে গিয়ে কেন জানি অদিতির কথা একদম ভুলেই যাই। আগে অদিতির কথা মনে হলে খারাপ লাগতো, কিন্তু এখন আর তা মনে হয় না। সব কিছু এখন আমার কাছে স্বাভাবিক বলে মনে হতে লাগলো। এদিকে নেশাটা আমাকে দিন দিন ঘায়াল করে ফেলেছে, সেটা আমি ভালো করে বুঝতে পারতাম, কিন্তু সেই জগৎ থেকে বের হবার কোনো উপায় ভেবে পেতাম না। এভাবেই কেটে গেল 3টা মাস। এখন অবধি অদিতি আমার কোনো খোঁজখবর নেয়নি। অদিতি ভালো করে জানতো তাকে ছাড়া আমার আর কষ্ট হোক বা না হোক খাবার দাবারের সমস্যা হবে, এটা নিশ্চয়ই জানতো, কিন্তু এগুলো জানার পরও কখনো মেসেজে কিংবা কল করে ভালো মন্দ জিজ্ঞেস করেনি। এভাবে 3 মাস কেটে যাওয়ার পর বাবা মা ও ভাইয়া আমার সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে শুরু করে দেয়। যদিও আমি তাদের কথা বেশি গুরুত্ব দিই না, তারপরও কেন জানি তারা আগ বাড়িয়ে কথা বলতে আসে। হয়তো আমার করুণ অবস্থা দেখে তাদের মায়া হচ্ছিল। মা বাবা ভাইয়া এদের সঙ্গে নীলা ভাবিও যে পরিবর্তন হয়ে যাবে তা কখনো দুঃস্বপ্নেও কল্পনা করিনি। এই তো 2 দিন আগের কথা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ক্লাসেতে বেরোচ্ছে, এমন সময় নীলা ভাবি আমার সামনে আচমকা এসে বলল, রনি কেমন আছো? ভাবি অনুশোচনায় বলল কথাটা। আমি নিঃশুভে পাশ কাটিয়ে চলে যেতে ধরবো, তার আগে নীলা ভাবি সামনে দাঁড়িয়ে বলল, আমি যা করেছি তার হয়তো ক্ষমা হয় না, কিন্তু এসব করার পেছনে আমার রাগ জিদটাই কাল হয়ে দাঁড়িয়েছিল। তখন তোমার সঙ্গে প্রতিশোধ নিতে পেরে নিজেকে অনেক হালকা লেগেছিল, কিন্তু কিছুদিন যাবার পর তোমার এই দুর্দশা দেখে নিজেকে অনেক অপরাধী বলে মনে হতে লাগলো। তোমাকে দেখলেই কেন জানি নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে।
আমার জন্য তোমার জীবনটা সত্যি নরকে রূপান্তরিত হলো। আর সবচেয়ে বড় পাপ যেটা করেছি, তোমার আর অদিতির সাথে ফাটল ধরিয়ে, এটা হয়তো আমার জীবনে বড় পাপ ছিল। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি অদিতিকে সত্যটা বলে তোমার কাছে আবার তাকে ফিরিয়ে আনবো। আমি নিশ্চুপ। আমার জন্য যেহেতু তোমাদের সংসারটা ভেঙেছে, তো আমি নিজেই গিয়ে অদিতিকে সত্যিটা বলে আবার তাকে ফিরিয়ে আনবো। তবুও নেশা করে নিজেকে এভাবে তিলে তিলে শেষ করো না প্লিজ। নীলা ভাবির কথা শুনে পাগলের মতো হেসে বললাম, আমার এমন অবস্থায় আপনি তো বেশি খুশি হওয়ার কথা, কিন্তু আপনি খুশি না হয়ে আপসেট হচ্ছেন কেন? আর কি যেন বললেন, অদিতিকে আমার জীবনে আবার ফিরিয়ে দেবেন? বড্ড হাসালেন আমাকে। আমি সিরিয়াসলি বলছি। আপনার কি ধারণা অদিতি আবার ফিরে আসলে আমি আগের মতো হয়ে যাব? সেটা আপনার ভুল ধারণা। আমি আমার এই একলা জীবন নিয়ে বিন্দাস আছি, এখানে আর কাউকে লাগবে না। অদিতিকে ফিরে আনার এই চেষ্টা ভুলেও করবেন না। অদিতিকে আমার বেশ ভালো করেই চেনা হয়ে গেছে, আর আপনি ভুলে আমার সঙ্গে কথা বলতে আসবেন না। কথাগুলো শেষ করে ক্লাস নিতে এসে বললাম। অপরদিকে নীলাভাবী তার কৃতকর্মের জন্য নিজেই নিজের কাছে অনুতপ্ত হচ্ছে। এটাই স্বাভাবিক। একটা মানুষ যত রাগ বা জিদ করুক না কেন, তার বিপক্ষে যখন আঘাত করতে পারবে, তখন তার মনে আচমকাই অনুতপ্ত অনুশোচনা কাজ করবে। এটাই স্বাভাবিক। সেদিক থেকে নীলারও একই অবস্থা। প্রথমে তার রাগ জিদ মেটাতে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার আনন্দময় জীবনটাকে নরক বানিয়ে ফেললো। কিছুদিন যাবার পর লক্ষ্য করলো আমার জীবন ঠিকই নরকে রূপান্তরিত হয়েছে। ঠিক তখনই নীলার অনুশোচনা হতে লাগলো। অপরদিকে, আপু, তোমার কি ভাইয়ার কথা একটুও মনে পড়ে না? ওই চরিত্রহীনের কথা আমাকে বলতে আসিস না। ওকে আমি মন থেকেই ঘৃণা করি, আর সারা জীবনই তাই করে যাব। মাঝে মধ্যে চোখের দেখাও কিন্তু ভুল হয়ে থাকে। আর ওইদিকে ভাইয়াও মনে হয় তোমাকে ছাড়া কষ্টে আছে। তুমি অতীতে যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে ভাইয়াকে মেনে নাও না, এবং সুখের সংসার করো গিয়ে। সুখের সংসার? তাও আবার ওই চরিত্রহীনটার সঙ্গে? সম্ভব না। আর ও কষ্টে থাকুক বা না থাকুক, সে কথা আমাকে বলবি না। ওকে আমি আজীবনই ঘৃণা করে যাব। আপু, কাউকে এতটা ঘৃণা করা ঠিক না। হয়তো এই ঘৃণার জন্য তোমাকে একদিন আফসোস করতে হবে। অনেক বলে ফেলেছিস, এবার আমার সামনে থেকে দূর হ বলছি। আপু, তুমি আগের মতো নেই আর। কেমন যেন খিটখিটে মেজাজের হয়ে গেছো। অদিতি তার বোনের কথায় ভাবছে, সে কি সত্যি আগের থেকে পরিবর্তন হয়েছে? সেটা হয়তো তার চরিত্রের স্বামীর জন্যই তা কেমন হতে হয়েছে। অদিতি এসব ভাবতেই হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে দ্রুতই দরজা খুলে বলবে কে, এরই মধ্যে সামনে নীলাকে দাঁড়াতে থাকতে দেখে অদিতি অনেকটা আনন্দ সহিত বলে উঠল, ভাবি কেমন আছেন? এতদিন পর হঠাৎ আমাদের বাসায়? ভেতরে আসতে বলবে না? হ্যাঁ, অবশ্যই ভেতরে আসেন। ভাবি আপনি হঠাৎ আমাদের বাসায়? আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি আজ একটা সত্য কথা বলতে আসছি, যা শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। কি সত্যি কথা বলতে চাচ্ছেন? আগে আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো বিষয়টি তুমি আর কাউকে জানাবে না। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না, আপনি বলেন। সেদিন যা ঘটেছিল তা সম্পূর্ণই একটা নাটক ছিল। বুঝলাম না, বিষয়টা একটু পরিষ্কার করে বলেন প্লিজ। তারপর নীলা তার কৃতকর্মে সব কথাগুলো অদিতিকে বলে দেয় এবং পরিশেষে নীলা অদিতির পা জড়িয়ে ধরে কান্না করে বলে উঠল, অদিতি, কাউকে এটা জানিয়ে দিও না প্লিজ। এই বিষয়টা যদি তোমার ভাইয়া জানে তাহলে আমাকে নিশ্চিত ডিভোর্স দিয়ে দেবে। আমি তোমার পা জড়িয়ে ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও এবং তোমার মনে যে ভুল ধারণা হয়েছে সেটা মুছে ফেলো। এইদিকে অদিতি নীলার এই সমস্ত সত্য কথা শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল এবং চোখের কোণে জল এসে নিমিশে ভিড় করলো। এই বুঝি বৃষ্টি ঝরতে শুরু করবে। অদিতি নিজেকে সংযত রাখতে না পেরে কান্নাই করে বলল, ভাবি, এইটা আপনি কি করেছেন? শুধু আপনার প্রতিশোধ নেননি, তার সঙ্গে যে আমার সংসারটাও ভেঙে ফেলেছেন। আপনি হয়তো জানেন না, সেদিনকার ঘটনার পর থেকে আমি ওকে অনেক ঘৃণা অবহেলা করতে শুরু করেছিলাম। পরিশেষে যখন আমাকে ফিরিয়ে নিতে আমাদের বাসায় এসেছিল, সেদিনও অনেক অপমান অপদস্থ করে তাড়িয়ে দিই। অদিতির কান্না যেন আজ বাঁধি মানছে না। নীলা অদিতির মনের অবস্থা বুঝতে পেরে বলল, অদিতি, তুমি চাইলে আমার নামে নালিশ করে রিয়াকশন দিতে পারো। এতেই হয়তো তোমার ভাই আমাকে ডিভোর্সও দিতে পারে। আপনি আমার সংসার ভেঙেছেন দেখে তো আমি আপনার সংসার ভাঙতে পারি না। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার এই কথা গোপনই থাকবে। আর হ্যাঁ, রনের জীবনে তুমি দ্রুত ফিরে এসো। ও যে তিলে তিলে প্রায় শেষই হয়ে যাচ্ছে। নীলা তার কৃতকর্মের কথাগুলো বলে বাসা দ্রুত ত্যাগ করলো। এদিকে অদিতি তার স্বামীর সঙ্গে মিসবিহেভ করেছে, তার জন্য নিজেই নিজের কাছে অনুতপ্ত হচ্ছে আর চোখের পানি ফেলছে। এখন সত্যটা জানতে পেরে অদিতির আগের রাগ ঘৃণা সেটা নিমিশে বদলে গিয়ে ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেল। আগের বন্ধু সিমটা অন করে
যে ফোন দিতে যাবে এই মধ্যে অদিতির ফোনে কয়েকটা মেসেজ দেখতে পেল। এতদিন অবহেলায় দেখার ইচ্ছে ছিল না, কিন্তু এখন আগ্রহ নিয়ে পড়তে লাগলো। 1, অদিতি প্লিজ বাসায় ফিরে এসো, তোমাকে ছাড়া আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, রাগ অভিমান না করে চলে এসো প্লিজ। 2 নম্বরে, অদিতি তুমি তো জানোই বাসার কেউ আমার সঙ্গে কথা বলে না, এমনকি খাবার দাবারের কথা কেউই ভুলেও জিজ্ঞেস করে না, বাইরে থেকে খাবার খেয়েই থাকতে হয়, বুঝতেই তো পারছো বাইরের খাবার খেতে পারি না, তবু পরিস্থিতির মোকাবেলা আমাকে করতে হচ্ছে, ফিরে এসো প্লিজ। 3 মেসেজটি দেখে অদিতি চমকে প্রায় উঠেছিল। মেসেজটা ছিল এমন: অদিতি, তোমাকে ফিরিয়ে আনতে গিয়েছে আমাকে এতটা অপমানিত হতে হবে তা আমি কল্পনা করতে পারিনি। নিজের প্রতি খুব আশা ভরসা নিয়ে তোমাকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, কিন্তু তুমি যে আমার সঙ্গে বাসায় এরকম এক সিন ক্রিয়েট করবে তা আমার ধারণারও বাইরে। এই অপমানের কথাটি আমার ইতিহাসের পাতায় স্পষ্ট লেখা থাকবে, আর তোমার জন্য যে ভালোবাসাটা ছিল সেটা নিমিশেই শেষ হয়ে গেল। পরিশেষে একটা কথাই বলবো, তোমার যদি ডিভোর্স লাগে তাহলে আমাকে একটু বললেই হবে, খুব দ্রুতই ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। ভালো থেকো, নীলজের মতো তোমার পেছনে আর যাব না, আল্লাহ হাফেজ। অদিতি 3 মেসেজটি পড়ে নিজের চোখে পানি আটকাতে পারল না, অজর ধারায় কান্নায় ভেঙে পড়ল এবং মনে মনে সিদ্ধান্তে উপনীত হলো সে আর নিজ বাসায় না থেকে তার স্বামীর বাসায় থাকবে। অদিতি সেদিনই তাদের বাসা ত্যাগ করে স্বামীর বাসায় চলে গেল। অপরদিকে, ভাই অনেক খাওয়া হয়েছে, এবার খাওয়া বাদ দিয়ে বাসায় চলুন। বাসায় গিয়ে কী করবো, তার থেকে এখানে বসে ড্রিঙ্ক করবো, এতেই ভালো। ভাই ইদানিং আপনার ড্রিঙ্ক করাটা বেশি হয়ে যাচ্ছে, এভাবে তো চলতে থাকলে আপনার মরণবাদী কোনো রোগ হতে পারে। ছোট ভাই হিসেবে বলতে পারি এবার একটু ড্রিঙ্ক করাটা কমিয়ে দিন, নয়তো বিপরীত কিছু ঘটতে পারে। তুই এত চাপ নিচ্ছিস কেন? আমার জীবনের মায় আমি নিজেই ছেড়ে দিয়েছি, তাহলে তুই কেন সেখানে নাক গলাছিস? রবিন নিশ্চুপ, আমার লাইফ আমাকে নিজের সাথে চলতে দে প্লিজ, আমি এভাবে বিন্দাস আছি। এই বলে সেখান থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অপরদিকে অদিতি আজ অতির আগ্রহ নিয়ে বসে আছে, তার স্বামীর কাছে ভুল বুঝে অন্যায় করেছে, তার ক্ষমা চেয়ে সবকিছু স্বাভাবিক করে নেবে। অদিতি এসব ভাবতেই দরজায় কে জানি গান গাইতে গাইতে আসছে। অদিতি দ্রুত দরজা খুলে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার স্বামীর দিকে। এই কি হাল করেছে চেহারার! আগেকার রনি আর বর্তমান রনির চেহারা আকাশ পাতাল তফাৎ। এখন অদিতির সামনে যে রনি দাঁড়িয়ে, সেটা কোনো এক মাতাল নেশাখোর ছাড়া কিছুই না। অদিতি এসব ভাবতেই আমি মাতাল অবস্থায় বলে উঠলাম, এই কে আপনি? আমার রুমে কি করছেন? অদিতি আমার কথা শুনে যেন আকাশ থেকে বলল, নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলল, আমি তোমার স্ত্রী অদিতি। আমার স্ত্রী তো অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে, তার মানে এখন আমি স্বপ্ন দেখছি? স্বপ্ন না, আমি বাস্তবেই তোমার জীবনে আবার ফিরে এসেছি। আজ হয়তো ড্রিঙ্কটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য চোখে ভুল দেখছি, ঘুমোতে হবে। এই বলে আমি বিছানে গিয়ে ধপ করে শুয়ে পড়লাম। এইদিকে অদিতি আমার মুখে ড্রিঙ্ক করার কথাগুলো শুনে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। অদিতি ভাবছে তার মানে ও নিজেকে তেলে তেলে শেষ করে দিচ্ছে। এটা ভাবতেই অদিতির হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। অনুশোচনায় নিজেকে বারবার কেন জানি শেষ করে দিতে মন চাচ্ছে। মনের মাঝে হাজারো কষ্ট চেপে কোনো কিছু না ভেবে অদিতি আমার পায়ের নিচে শুয়ে পড়ল এবং আমার মাথায় নিজের অজান্তেই পরম ভালোবাসায় হাত বুলিয়ে দিতে লাগলো। এভাবে রাতটা কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম অদিতি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। তা দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম, যে কিনা আমার ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না, আর সে আমাকে জড়িয়ে ধরে কি পরম ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। রাতে যাকে স্বপ্নে বলে ঘুমিয়ে পড়েছিলাম সে সত্যি এসেছে। হয়তো নীলাভাবি আমার এমন করুণ অবস্থা দেখে অদিতিকে সবকিছু প্রকাশ করেছে এবং অদিতি তার ভুল বুঝতে পেরে আমার কাছে ছুটে এসেছে। তাছাড়া আমার কাছে এসেই বা কী হবে? আমার জীবন তো এখন নরকে পরিণত হয়ে গিয়েছে। আমার জীবনে আমি একাই বিন্দাস আছি, এখানে দ্বিতীয় কাউকে লাগবে না। এমনই অদিতি কেউই নয়, সে আমাকে অনেক অবহেলা অপদস্থ করেছে। বাসরাতে অদিতি আমাকে জড়িয়ে ধরে বলেছিল, যত যাই কিছু হোক না কেন, আমরা দুজন কখনো কাউকে ছেড়ে দূরে থাকবো না, সুখে দুঃখে আমরা একই সঙ্গেই থাকবো। সেদিন আমি অদিতিকে পরম ভালোবাসায় বুকে জড়িয়ে ধরে বলেছিলাম, আমাদের মাঝে যতই মান অভিমান হোক না কেন, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? পারবো না, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। সেদিনের কথাগুলো শুধু কথাই ছিল। সামান্য একটা দুর্ঘটনার জন্য অদিতি আমার জীবন থেকে চলে যেতে দ্বিতীয়বারও ভাবেনি। অদিতি তো খুবই বলেছিল আমাকে ছেড়ে সে কখনোই যাবে না। এই কি তার নমুনা? প্রকৃত পক্ষে অদিতি আমাকে ভালোই বাসে না। ভালো যদি বাসতই তাহলে আমার করোনা অবস্থা দেখে কিছুদিন পর এমনিতেই চলে আসতো, কিন্তু তার হলো না। এখন তো আমার জীবনে অদিতির প্রয়োজনই নেই। একাকিত্বে আমি বিন্দাস আছি। এসবের ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে অদিতিকে আমার কাছ থেকে সরিয়ে বললাম, এই যে হ্যালো। তোমার ঘুম তাহলে ভেঙেছে?
আপনি তো চরিত্রহীনদের সহ্য করতে পারেন না, তাহলে আজ কেন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন? আমার স্বামী কোনো চরিত্রহীন না, সে সত্যটা আমি জেনে গেছি। এর জন্য তোমার জীবনে আবার ফিরে আসলাম। চলে যখন গিয়েছো তো ফিরে আসার কোনো প্রশ্নই আসে না। কি দরকার ছিল আমার এই নরকময় জীবনে আবার আসার? অদিতি চুপ করে আছে। কথায় আছে না, ভাঙ্গা হাড়ি কখনো জোড়া লাগে না। এখন তুমি আমাকে যেভাবে অনুরোধ করো কিংবা তোমার এই দুষ্টি মিষ্টি কথাতে আমাকে যতই বলো না কেন, কাজ হবে না। ভাঙ্গা সংসার ভাঙ্গাই থাকবে, সেটা আর জোড়া লাগবে না। এখন তুমি যে রনিকে দেখছো, সে আর আগের রনি নেই। এলাকা জুড়ে সবাই জানে মত করনি। অদিতি কথাটা শুনে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি তো একজন শিক্ষক ছিলে, ছাত্রছাত্রীদের সবসময় ভালো উপদেশ দিতে। আজ তুমি এসব করে নিজেকে শেষ করে দিচ্ছ। হ্যাঁ, আমি শিক্ষক ছিলাম, কিন্তু এখন আর নেই। এলাকায় সবাই জানে আমি একটা চরিত্রহীন। আমার চরিত্রের কোনো ঠিক নেই। যেখানে যাই তারা আমাকে নিয়ে সমালোচনার দোকান খুলে বসে। ছাত্রছাত্রীদের অভিভাবকরাও আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে শুরু করেছিল। এর জন্যই নিজ ইচ্ছায় চাকরিটা ছেড়ে দিয়েছি। কেন এভাবে নিজেকে নরকের দিকে এগিয়ে দিচ্ছ? তোমার যদি কিছু একটা হয়ে যায় তো আমার কি হবে? আমার যা খুশি তাই হোক, এতে তোমার কি? তাছাড়া আমার জানা মতে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এখন যা আছে সেটা হয়তো কাগজে কলমে, আর তার সঙ্গে যে সম্পর্কটা জড়িয়েছিল সেটা তো অনেক দিন আগেই শেষ, যেদিন তুমি আমাকে অপমান অপদস্থ করে বাসা থেকে চলে যেতে বলেছ। নিঃস্ব হয়ে কান্না করে যাচ্ছে অদিতি। পরিশেষে একটাই কথা, আমার জীবনে তোমার কোনো স্থান নেই। তুমি আবার তোমাদের বাসায় চলে যাও, আমি একাই বিন্দেশ আছি। সব কিছুতে এখন নিজেকে মানিয়েছি। অদিতি কথাগুলো নীরবে শুনছে আর শব্দহীনভাবে কান্না করেই যাচ্ছে। তোমাকে ছাড়া কদিন কষ্টেই ছিলাম। রান্না করে দেওয়ার মতো কেউ ছিল না, কেউ বলতো না খেয়েছো কিনা। তোমাকে এবার কি বলবো? আমার আপন মা বাবা ওনারাই তো কখনো আমার খোঁজ খবর নেয়নি, যদিও তাদের সামনে চলাফেরা করতাম। আর ভাইয়ের সঙ্গে তো ছোটবেলা থেকে আমার মিলতোই না, তার কথা এবার কি বলবো। সব মিলে খুব কষ্টের মধ্যে আমাকে থাকতে হয়েছে। এখন অবশ্য বাবা মা, ভাইয়া, নীলা, ভাবি সবাই আমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু তাদের গুরুত্ব এখন আমার কাছে নেই। এরই মধ্যে তুমি আমার লাইফে ফিরে এসেছো, কি আজীব একটা বিষয়। আমি মানছি তোমার সঙ্গে যা কিছু হয়েছে তা সত্যি অনেক অন্যায় হয়েছে। ইভেন আমিও তোমার সঙ্গে অনেক খারাপ বিহেভ করে ফেলেছি। অতীতে যা কিছুই হয়েছে তার জন্য সত্যিই আমি অনুতপ্ত। প্লিজ চলো না আমরা আবার আগের মতো সংসার গড়ি। কিছুক্ষণ আগে বললাম না, ভাঙ্গা হাড়ি কখনো জোড়া লাগে না, সেটা যতই চেষ্টা হোক না কেন। কে বলেছে জোড়া লাগে না? আমি জোড়া লাগিয়ে দেব। তুমি শুধু নিজেকে নেশার পথ থেকে ফিরিয়ে নিয়ে এসো প্লিজ। আমি এখন এর মাঝে পুরোপুরিভাবে প্রবেশ করে ফেলেছি, এখন চাইলে তো আর সম্ভব না। এই নেশা যে তোমাকে মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে সেটা কি বুঝতে পারছো না? বুঝলেও কিছু করার নেই। তাছাড়া তুমি কেন আমাকে এসব বলছো? কোন অধিকারে বলছো? তোমার তো কোনো অধিকার নেই। আমি তোমার স্ত্রী, আর সেই অধিকার থেকেই বলছি। কেন নিজেকে তিলে তিলে শেষ করে ফেলছো? সুসময়ে ভালোবাসাগুলো কখনো প্রকৃত ভালোবাসা হয়ে ওঠে না। দুঃসময়ে যে ভালোবাসাটি টিকে থাকে সেই ভালোবাসাটাই প্রকৃত। আর তুমি আমাকে সুসময়ে শুধু ভালোই বেসেছো, দুঃসময়ে নয়। সুতরাং তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। আমি কি করেছি না করেছি সেটা একান্তে আমার ব্যাপার, এখানে না গলাতে এসো না। হো, তার মানে আমাদের সংসারটা আর আগের মতো গুছিয়ে নিতে পারবো না? তোমার ইচ্ছে হলে আমার এখানে থাকতে পারবে, কেননা তুমি আমার কাগজে কলমে লিখিত স্ত্রী শুধুমাত্র। তোমার পুরো অধিকারই আছে এখানে থাকার, তবে আমার সঙ্গে স্পর্শে আসতে পারবে না। এক কথায় তুমি আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আমার কাছ থেকে সে অধিকার পাবে না। এই বলে বাইরে চলে আসলাম। অপরদিকে অদিতি শুধু চলো চলো চোখে আমার চলে যাওয়ার পানে তাকিয়েছিল। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে আমি আমার মতো বাইরে চলে আসলাম। রোজকার মতো সারাদিন নেশাকর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কেটে গেল। আমার সমাজ এখন তাদের সঙ্গেই হয়েছে। রাতে আড্ডার শেষে মাতাল অবস্থায় বাড়ির দিকে রওনা দিলাম। দরজার কাছে গিয়ে বন্ধ দেখি প্রচণ্ড রাগ হতে লাগলো এবং নিজের রাগ সংযত না রাখতে পেরে বললাম, কে দরজা বন্ধ করে রেখেছে? দরজা খোল বলছি, নয়তো এখনই ভেঙে ফেলবো। অদিতি দরজার ওপাশ থেকে এসব কথা শুনে তড়িঘড়ি করে দরজা খুলে দেয় এবং মাতাল অবস্থায় দেখে তার চোখ যেন কপাল উঠে যায়। অদিতি বিশ্বাস করতে পারছে না তার স্বামী নেশা করে, কিন্তু আজ এই অবস্থায় দেখে অদিতির বিশ্বাস করতে বাধ্য হলো। নিজেকে সংযত না রাখতে পেরে অদিতি আদৌ কান্না করে বলল, তোমাকে নেশার থেকে দূরে থাকতে বলেছিলাম, আর এখন তুমি নেশাই করে আসছো। আমাকে না বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি যা খুশি তাই করব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। আমি আমার মতোই থাকবো সরসামর দিকে। এই বলে রুমে প্রবেশ করতেই নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে ফ্লোরে ঠাস করে পড়ে গেলাম। অদিতি এই অবস্থা দেখে দ্রুত হাত বাড়িয়ে সামলে নিতে যাবে, এরই মধ্যে বললাম, খবরদার আমাকে স্পর্শ করবি না। ও তুই তো আবার চরিত্রহীনদের সহ্যই করতে পারিস না,
তাহলে এখন আমাকে স্পর্শ করতে আসছিস কেন? সরে যা, নিজেকে আমি যথেষ্ট সামলে নিতে পারবো, কারো সাহায্য লাগবে না আমার। এই বলে বিছানায় পড়া মাত্রই ঘুমের দেশে তলিয়ে গেলাম। অদিতি আমার এসব কথা শুনে চলো চলো চোখে তাকিয়ে শুধু ভাবছে, কয়েক মাসে এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? যে কিনা আমার ভাই সিগারেট পর্যন্ত খেত না, আজ সে কি মদ খেয়ে আচরণ করছে? এসব ভাবছে আর চোখে জল ফেলছে। এখন হয়তো তার সব কিছুই কন্ট্রোলের বাইরে চলে গেছে। অদিতি তার চোখের জল মুছে আমার পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। এদিকে আমি শোয়া মাত্রই ঘুমের রাজ্যে হারিয়ে গেছি, কিন্তু অদিতির কোনোভাবেই দু চোখের পাতা এক করতে পারছে না। আর সে ভাবছে অবহেলা মানুষকে এতটাই বদলে ফেলে, এর জন্য হয়তো ও নিজেই দায়ী। এসব দোষারোপ করছে আর চোখের জল মুছছে। তারপর অদিতিও ঘুমিয়ে পড়লো। মাঝরাতে কোনো একটা শব্দ শুনে অদিতির আচমকাই ঘুম ভেঙে যায়। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে মদ খাচ্ছিলাম। অদিতি বুঝতে পারে যে ব্যালকনিতে আমি কিছু একটা খাচ্ছি, স্পষ্ট শব্দ শোনা যাচ্ছে। অদিতি ওদের আগ্রহ নিয়ে ব্যালকনিতে গিয়ে মদের বোতলটা দেখা মাত্রই যেন বাকরুদ্ধ হয়ে চলো দৃষ্টিতে তাকিয়ে বলল, শেষমেশ মধ্যরাতেও খেতে শুরু করেছো? এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার যা খুশি তাই করব। তাছাড়া এটা আমার রোজকার অভ্যাস, একদিন বা দুদিনই নয়। এই বলে ড্রিঙ্কস করতে লাগলাম। এটা তোমার একান্তই ব্যাপার হতে পারে না। তোমার জীবনের সঙ্গে আমার জীবনও যে জড়িয়ে আছে, সুতরাং আমি তোমাকে এসব ছাইপাশ খেতে দিব না। অদিতি এই বলে বোতলটা ফেলে দিতে যাবে, ব্যাস নিজের রাগ সংযত রাখতে না পেরে অদিতির গালে ঠাস করে থাপ্পড় মেরে বললাম, নিষেধ করেছিলাম না তোকে, তারপরও কেন আমার ভাবে নাক গলাছিস? এই বলে মদের বোতলটা হাতে নিয়ে রুম ত্যাগ করলাম। কিছুক্ষণ পর রুমে এসে লক্ষ্য করলাম অদিতি হাঁটু মুড়ে কান্না করছে। থাপ্পড়ের 5 আঙ্গুলের দাগ স্পষ্ট তার গালে ফুটে উঠেছে। বিষয়টা কেন জানি খারাপই লাগতে শুরু করলো। যাই হোক, অদিতিকেও বুঝতে হবে আপনজনের অবহেলাগুলো কত কষ্টকর। এখন হয়তো আমার করুণ অবস্থা দেখে অদিতি নিজেই দোষারোপ করছে নিজেকে। তাছাড়া আমি কেন এসব ভাবছি? ও যা খুশি তাই ভাবুক, তাতে আমার কি? আমার জগৎ জুড়ে শুধু নেশার প্রয়োজন। এসব আর মনে ভেবে কম্বল আর বালিশ হাতে নেব আচমকাই অদিতি আমার হাত ধরে বলল, এখন কি আমাকে ফেলে অন্য রুমে থাকতে চাচ্ছ? অদিতির কথাগুলো শুনে অবাক চোখে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম। কিছুক্ষণ আগে যাকে থাপ্পড় মারলাম সে আমার প্রতি রাগ না করে উল্টো আমাকে আটকানোর চেষ্টা করছে। হ্যাঁ, তাই যাচ্ছি। না গেলে হয় না? আগের কথা তুমি বলতে পারো, আমি বলিনি। চরিত্রহীন নরপশুর শরীর থেকে নিজের ভাবি শরীরের দিকে লোভ করি, এসব বলে তো সেদিন আমার রুম থেকে অন্য রুমে থাকতে গিয়েছিলে, মনে আছে? প্লিজ চুপ করো। অতীতের জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী। এখন এইসব শুনতে খুব খারাপ লাগছে, তাই না? যখন তুমি আমাকে বলেছো তখন আমার কাছে কেমন লেগেছে? একবারও কি আমার অনুভূতিটা বুঝতে চেষ্টা করেছো? তা তো করনি। করেছি শুধু অবহেলা এবং আঘাতযুক্ত কথা, যা শুনলে মনে হতো নিজেকে শেষ করে ফেলি। কিন্তু একটা কথা ভেবেই সুইসাইড করিনি, সেটা হলো আমি কোনো অন্যায় করিনি, তাহলে কেন নিজেকে শেষ করে ফেলবো? সত্যটা একদিন জানাজানি হয়ে যাবে। ভাগ্যিস কি পরিহাস দেখো, সত্যটা তুমি জানতেই পেরেছো ঠিকই, কিন্তু সেটা অনেক দেরিতে। এই বলে কম্বলের বালিশ নিয়ে অন্য রুমে যাবো, ব্যাস একইভাবে আবার অদিতি আমার পথ আটকে বলল, আমার ভুল আমি বুঝতে পারছি। তোমার যা ইচ্ছা আমাকে শাস্তি দাও, আমি মাথা পেতে নেব। তবুও আমাকে রেখে অন্য রুমে থেকো না প্লিজ। তুমি যতই বলো না কেন তোমার সংস্পর্শে আমি থাকবো না। এই বলে অদিতির হাত ঝাটকা মেরে সারিয়ে নিয়ে পাশের রুমে চলে গেলাম। এভাবে অদিতির কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিই। অদিতি বারবার ক্ষমা চেয়ে আমার সংস্পর্শে আসতে চাইলে সে সুযোগ তাকে দেয়নি, এবং তার হাতের বানানো খাবারগুলো পর্যন্ত কখনো ছুঁয়ে দেখিনি। বাইরে থেকে সবসময় খেয়ে আসতাম। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে মাথার কারণে বাড়িতে চলে আসলাম। বাড়িতে পা রাখতেই আত্মীয় স্বজনদের আনাগোনা দেখতে পেলাম। ভাইয়া মিষ্টি নিয়ে সবাইকে খাওয়াচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে আমি আমার রুমে দরজা ঠেলে প্রবেশ করতে লক্ষ্য করলাম অদিতি বিছানায় শুয়ে বালিশের মাঝে চোখের জল ফেলছে। কেন ফেলছে সেটা আমার ভালো করেই জানা। তো ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতেই অদিতি আমার সামনে দাঁড়িয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুমি কি চাও না আমাদের মাঝে ছোট্ট অতিথি আসুক? আমার নরক জীবনে নতুন অতিথি এনে তার জীবন আমি নষ্ট করতে পারবো না, সুতরাং তোমার মাথা থেকে সব চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে দাও। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। অদিতির কথায় ভ্রুক্ষেপ না দিয়ে রুম থেকে বেরোতে যাব, এমন সময় মা আমার রুমে মিষ্টি নিয়ে এসে প্রথমে আমাকে উদ্দেশ্য করে বলল, বাবা মিষ্টি মুখ করে নে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। থামো থামো, কিসের জন্য আমাকে মিষ্টি খাওয়াচ্ছ? তুই কাকাই হতে যাচ্ছিস, এই জন্যই মিষ্টি নে বাবা, হা কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। রাখো এসব মিষ্টি টিষ্টি। মিষ্টিটা দূরে সরিয়ে দিয়ে বলতেই মন খারাপ করে বলল, বাবা তুই খুশি হসনি? খুশি হব না কেন? আমি কাকাই হচ্ছি, এর চেয়ে খুশির খবর কি থাকতে পারে? তাহলে
তাহলে মিষ্টিটা মুখে না দিয়ে সরিয়ে ফেললি কেন? আমি এমনিতেই খুশি হয়েছি, মিষ্টিকে খুশি উদযাপন করার কোনো দরকার নেই। এ বলে বাইরে চলে আসলাম। অপরদিকে বৌমা, আমার ছেলেটাকে হয়তো হারিয়ে ফেললাম। এতদিন হয়ে গেল অথচ তার ইগো নিয়ে পড়েই আছে। মা, ও যে আমার সঙ্গে কথাও বলে না, আমার ছায়া পর্যন্ত সে দেখতে পারছে না, সব সময় এড়িয়ে চলে। অতীতে যা কিছু হয়েছে না সেটা অ্যাক্সিডেন্ট। তাছাড়া নীলাও অনেক অনুতপ্ত, ক্ষমাও চেয়েছে অনেকবার। একটা মানুষ যদি বারবার ক্ষমা চায় তো তাকে কেমনে ফিরিয়ে দিতাম তুমিই বলো। নীলা ভাবি তো এখন ভালোই আছে, মাঝখান থেকে শুধু আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ভেঙে গেল। কে বলেছে সম্পর্ক ভেঙে গেছে? আমার ছেলে তো তোমাকে ডিভোর্সই দেয়নি, তাহলে সম্পর্ক ভাঙলো কই? এখন শুধু কাগজে কলমের সম্পর্কটাই টিকে আছে, মনের মাঝে তো অনেক আগেই শেষ হয়েছে। নিশ্চুপ হয়ে মা রুম থেকে করলো, তারও কিছু বলা নেই। এখন তার ছেলে কন্ট্রোলের বাইরে চলে এসেছে, সে জগৎ থেকে কেউ তাকে সহজে বের করতে পারবে না। এভাবেই আমি আমার পরিবারকে প্রত্যাহার করতে লাগলাম। এদিকে নীলা তার অনাগন্ত সন্তান নিয়ে ভালো খুশিতে মেতে আছে। অপরদিকে অদিতি তার স্বামীর অবনতি দেখে কান্নাকাটি করে স্বামীকে বোঝায় নেশার জগৎ থেকে ফিরে আসতে, কিন্তু অদিতির কথার কোনো গুরুত্ব আমার কাছে নেই বললেই চলে। এভাবেই কেটে গেল একটা বছর। নীলার সংসারে যে অনাগত সন্তান নিয়ে হাসি খুশিতে সবাই মেতে উঠেছিল, সেই সন্তান জন্মের পূর্বেই মৃত্যু হয়। এতে নীলা মানসিক রোগী প্রায় হয়ে যায়। সবসময় তার সন্তান নিয়ে কান্নাকাটি করেই দিন পার করেছে নীলা। এইদিকে আমার নেশার পরিমাণটা এত তীব্র হয়, দিন দিন নেশা আমাকে অবনতির দিকে নিয়ে যাচ্ছে। আমার অবহেলাতে অদিতিও এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে গেল এবং রেগে গিয়ে একদিন আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর কতদিন আমাকে অনুতপ্তের আগুনে পোড়াতে চাও? আমি তো তোমার অবহেলায় শেষ হয়ে গেলাম। প্লিজ এবার অন্তত আমাকে কাছে টেনে নাও, পারছি না আর তোমাকে ছেড়ে দূরে থাকতে, কষ্ট হচ্ছে খুব, আমাকে মুক্ত করো এই যন্ত্রণা থেকে প্লিজ। অদিতি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল। এদিকে আমি বুঝতে পারছি অদিতির কষ্টটা কি, কিন্তু আমার যে মরণব্যাধি রোগ শরীরে সঞ্চারিত হয়েছে সেটা তো কাউকে বলতে পারছে না, এবং অদিতিকেও আমার জীবনে ফিরে আনতে পারছি না। খুব ডিপ্রেশনে থাকতে হচ্ছে আমাকে। আর মনে ভাবতে অদিতি আমাকে ঝাঁকিয়ে বলল, কি ভাবছো? আমাকে আরো কষ্ট দিবা নাকি কাছে টেনে নিবা? কোনটা চাও বলো, আমি তোমার সে কথাই রাখবো। প্রকৃতপক্ষে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার মাঝে যে বলতে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে গেল। তা দেখে অদিতি অধীর আগ্রহ নিয়ে বলল, তোমার চোখে পানি আর কি যেন বললে, আবার বলো প্লিজ। অদিতি, আমার শরীরে যে মরণব্যাধি রোগ সঞ্চারিত হয়েছে, যা এতদিন তোমার কাছ থেকে গোপন রেখেছিলাম, বলার সাহস পাইনি, কিন্তু সত্যিটা যে বলতেই হতো। আমি যে বেশি দিন বাঁচব না, এই জন্য তোমাকে সবসময় ধরে রেখেছি, অবহেলা করেছি, যাতে তুমি আমার নরক জীবন থেকে সরে যাও। নিজের চোখের জল আটকাতে পারলাম না, অজর ধারায় পড়তে লাগলো। অদিতি আমার কথাটি শোনা মাত্রই অজর ধারায় চোখে জল ফেলতে লাগলো এবং কাঁপা কাঁপা গলায় বলল, তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব বলছো তাই না? মৃত্যুর পথযাত্রী কখনো মিথ্যা বলতে পারে না, তেমন আমি মিথ্যা বলছি না। আমি বিশ্বাস করি না আমার লাইফ থেকে তোমাকে এত সহজেই মহান রাব্বুল আলামিন কেড়ে নিতে পারেন না। এই বলে অদিতি খুব শক্ত করে জড়িয়ে ধরলো। অদিতি জড়িয়ে ধরাতে কেন জানি বুকের বাঁ পাশটা মুচড়ে উঠল। অদিতিকে তো কম কষ্ট দেয়নি, আমার জন্য রোজ বালিশে মুখ লুকিয়ে কান্না করেছে, তবুও ওকে আমার সঙ্গে স্পর্শ দেয়নি, দূরে দূরে রেখেছি। যখন ভাবতাম অতীতের সব কিছু হলো অদিতিকে মেনে নেব এবং সুখের সংসার অবলম্বন করব, ঠিক সে সময় আমার এমন মরণবেদী ক্যান্সার ধরা দেবে, সেটা কে জানতো। মহান আল্লাহ হয়তো এই নরক জীবনে সুখ নামক শব্দটি আমার ভাগ্যে লিখে নেনি, তাই এরকম রোগের সম্মুখীন হতে হচ্ছে। তারই বা কী দোষ, নিজের রক্তে নিজেই নেশা করে ডেকে এনেছি। এখন শুধু অদিতির দিকে তাকাতেই কেন জানি কষ্টটা দ্বিগুণ হচ্ছে। এত অবহেলার পরও আমার কাছে থেকেছে, কখনো ছেড়ে চলে যায়নি। হয়তো অতীতের মতো আর কখনো ভুল সে করতে চায় না। আর মনে এসব ভেবে যাচ্ছি আর শব্দহীনভাবে চোখের জল ফেলছি। অদিতি আমার চোখের জল মুছে বলল, তুমি কান্না করলে যে হৃদয় রক্তাক্ত ক্ষরণ হয় তা কি বোঝো না? নিঃস্ব হয়ে চোখের জল ঝরাতে আছে, কেন জানি আটকাতে পারছি না। অদিতি চোখের জল মুছে দিয়ে বলল, প্লিজ একবার কান্নাটা বন্ধ করো। তুমি আমাকে এতটা ভালোবাসো কেন? আমি আমার স্বামীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? হ্যাঁ, অদিতি মুখে শুকনো হাসি ভেসে বলল। অদিতির মুখে শুকনো হাসি দেখে আমিও কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, অদিতি, তোমাকে হাসলেও সত্যি অনেক সুন্দর লাগে, মন চায় অনেকক্ষণ তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। অদিতি আমার বুকে মুখ লুকিয়ে বলল, পাম দেওয়া হচ্ছে খুব, তাই না? পাম না, সত্যি বলছি। অদিতির সঙ্গে খুনসুটি আলাপ করতে এরই মধ্যে রবিনের ফোন।
ব্যাস, অদিতি রবিনের নাম্বার দেখে ফোনটা ফ্লোরে আছাড় মেরে ফেলে দিয়ে ভেঙে ফেলল এবং রাগান্বিত কণ্ঠে বলল, তোমার এই নষ্ট বন্ধুদের জন্য আজ আমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। আজ থেকে তোমার ওইসব বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া একদমই বন্ধ। অদিতির পাগলামিটা দেখে হেসে উড়িয়ে দিলাম। আগে যদি এমন করতো তাহলে ভালোই দফা রফা লেগে যেত, কিন্তু বর্তমানে অদিতির শাসনগুলো আমার কাছে কেন জানি খুব ভালো লাগছে। তো হাসি মুখেই অদিতিকে বললাম, ফোনটা এভাবে ভেঙে ফেললে কেন? তোমার সেই সব নষ্ট বন্ধুদের থেকে বিরত থাকার জন্য। ওদের জন্যই আজ আমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। আমি নিশ্চুপ। প্লিজ আমার মনের অবস্থাটা একবার বুঝতে চেষ্টা করো। প্রতিনিয়ত তো আমাকে অবহেলাই করে গেলে, একবারও আমার কথাটি কানে পর্যন্ত নিলে না, যার দরুন আজ আমাকে এমন দৃশ্য দেখতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে নেশা জগতে আর পা রাখবো না এবং সেসব বন্ধুদের সাথে মিশবো না। এখন থেকে আমার পরিবারকে যথেষ্ট সময় দেব। এই বলে অদিতিকে পরম ভালোবাসায় বুকে জড়িয়ে নিলাম। জীবন সংগ্রামে অনেক পরিস্থিতির সম্মুখীনই হতে হয়, কিন্তু সে মোকাবেলা করতে গিয়ে ভুল রাস্তা অবলম্বন করাটা বোকামি ছাড়া কিছুই না। আমার জীবন কি সত্যিই নরক জীবন ছিল? কিছুদিনের জন্য হয়তো নরকই ছিল, কিন্তু সেটা বেশি দিনের জন্য ছিল না। কিছুদিন পর হয়তো আবার সে আগের মতো স্বাভাবিক হয়ে যেত, কিন্তু নেশা জগতে গিয়ে আমার জীবনটিকে আমি নিজেই নরক বানিয়ে ফেলেছি। এখন হয়তো নেশা জগৎ থেকে আমি ফিরে এসেছি ঠিকই, কিন্তু আমার মাঝে যে মরণবীতির রোগ ক্যান্সার সঞ্চারিত হয়েছে তা কি নিরাময় করা সম্ভব? সম্ভব না। হয়তো মেডিসিন কিংবা ভাগ্যের উপর নির্ভর করে কিছুদিন টিকতে পারবো, তারপর তো আমাকে দুনিয়ার মায়ার ছেড়ে চলেই যেতে হবে। মৃত্যুর সাথে সবাইকে গ্রহণ করতে হবে ঠিকই, তারপর অনেকেরই আছে নিজের কষ্টগুলোকে কমাতে নেশা জগৎ বেছে নেয়, যা সম্পূর্ণ একটা ভুল পন্থা। নেশা কখনো কারো কষ্ট কমাতে পারে না, উল্টো একটা পরিবারকে কষ্টের মাঝে ফেলে দেয়। আমারও একই অবস্থা। প্রথমে নেশা জগতে নিজের কষ্টগুলোকে দমন করতে গিয়ে আমি পুরোপুরিভাবে আসক্ত হয়ে পড়ি। পরে দিনে দিনে আমার নিজেই নিজের ধ্বংস বেয়ে আনি। এই তো সেই দিনেরই ঘটনা। মাঝরাতে হঠাৎ অবিরাম কাশি, যার কারণে দ্রুত ওয়াশরুমে চলে যাই একটু ফ্রেশ হবার জন্য। ওয়াশরুমে গিয়ে লাইট অন করে আয়নার সামনে দাঁড়াতেই আমার চোখ যেন কপাল উঠে গেল। এ কি দেখছি, আজ নাক মুখ দিয়ে রক্ত লেগে আছে। এই দৃশ্য দেখে নিজে অনেক ভয় পেয়ে যাই। তারপর অবিরাম পানি ছিটা আমার মুখে দিতে লাগলাম। অপরদিকে অদিতি মাঝরাতে ওয়াশরুমে পানি পড়ার ঝনঝন শব্দে তার ঘুম ভেঙে যায় এবং অধীর আগ্রহ নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে লক্ষ্য করলো আমি পাগলের মতো মুখে পানি ছিটাচ্ছি। এ দৃশ্য দেখে অদিতি বলল, কি ব্যাপার, মাঝরাতে ওয়াশরুমে এসে এমন পাগলের মতো নাকে মুখে পানি ছিটাচ্ছ কেন? অদিতি, আমি মনে হয় সত্যিই মরে যাব। নিজের মৃত্যুর বিষয়টা উপলব্ধি করতে পেরে আমি নিজে অবিরাম কান্না করছি। নিজের জীবনের মায় কি কেউ তো সহজে সারতে পারে না। সেদিক থেকে আমিও ব্যতিক্রম নই। অদিতি মাঝরাতে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে সে কল্পনাই করেনি। আগে থেকেই যদিও জানতো আমার শরীরে মরণ ব্যাধির রোগ সঞ্চারিত হয়েছে, কিন্তু আজ আমি নিজে অনেকটা কান্নায় ভেঙে পড়েছি। এ দৃশ্য দেখে নিজেকে সংযত রাখতে না পেরে অদিতিও কান্না করে বলল, বাঁচবে না মানে কি বলছো এসব অলক্ষণে কথা? অদিতি এ কথা শেষ করতেই আমি খুব শক্ত করে তাকে জড়িয়ে ধরে বললাম, অদিতি, আমি কি সত্যি মরে যাব? এদিকে অদিতি আমার আচরণে অনেকটা অবাক হয়ে, যে কিনা তার সঙ্গে ভালোভাবে কথাই বলতে চায় না, আর সে হুট করে তাকে জড়িয়ে ধরেছে এবং অদ্ভুত ধরনের কথাবার্তা বলছে, যা শুনে অদিতির হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। এবার নিজেকে সংযত করতে না পেরে অদিতি ফুপিয়ে কান্না করে বলল, প্লিজ এমন কথা মুখে এনো না, কষ্ট হচ্ছে খুব। মহান রাব্বুল আলামিন কেন যে আমার জীবনটাকে আমার নরক বানিয়ে দিল? আমি তো এমন নরক জীবন চাইনি। হে আল্লাহ, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও বেঁচে থাকার। এত কম সময়ে আমি আমার পরিবারের মায়ের ছেড়ে চলে যেতে চাই না। কে বলেছে তুমি বাঁচবে না? তুমি আরো অনেক দিন বেঁচে থাকবে। ডাক্তার তো আমাকে মিথ্যা কথা বলতে পারে না। তাছাড়া আজ আমার মুখে নাকি রক্ত চলে আসছে, যা আমাকে জানান দিচ্ছে আমি বেশি দিন তোমাদের কাছে থাকতে পারবো না। অদিতি আমার এমন করুণ অবস্থা দেখে সান্ত্বনা দিয়ে বলল, ডাক্তারের কথা অন্ধের মতো বিশ্বাস করছো কেন? ডাক্তার কি ভুল রিপোর্ট দিতে পারে না? তাহলে আজ আমার যে ঘটনার সম্মুখীন হতে হলো সেটা কি ভুল? ভুল কিনা জানি না, তবে মহান রাব্বুল আলামিন আমাকে এতটা কষ্টের মুখে ফেলতে পারেন না। ব্যাস, কান্নাকাটির একটা রোল হয়ে দাঁড়ালো আমার আর অদিতির মাঝে। অদিতি ইতিমধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছে। মোনাজাতে চোখের জল ফেলে আমার সুস্থতা কামনা করছে। অদিতির পুরো বিশ্বাস মহান রাব্বুল আলামিন তার সঙ্গে এমনটা করবেন না। আর আমার অবস্থা তো মৃত্যুর ভয়ে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছি। অদিতি শত চেষ্টা করার পরও পানিটুকু খাওয়াতে পারছে না। বাড়ির ছোট ছেলের এমন করুণ অবস্থা দেখে মা বাবা ভাই বোন নীলা পর্যন্ত
কান্না করছিল। সবারই মনের মধ্যে কেমন যেন রক্তক্ষরণ হচ্ছিল। এদিকে আমি আমার জীবনে আশা ভরসা সেরে চিকিৎসা নেব বলে সিদ্ধান্ত নিই। ব্যাস 2টা দিন কান্নাকাটি করার পর বাবা আর ভাই আমাকে জোরপূর্বক সে আগের ডাক্তারের কাছে নিয়ে গেলেন, যার কাছে কিছুদিন আগেও রিপোর্ট নিয়েছিলাম। আমি এক প্রকার জীবনে আশা ছেড়েই দিয়েছিলাম। তো আস্থার চেম্বারে প্রবেশ করার মাত্রই ডাক্তার আমাকে দেখিয়ে বলল, আপনি কেমন মানুষ বলে তো সেদিন আপনাকে ক্যান্সার রিপোর্ট হাতে দেওয়ায় মাত্রই কোনো কথা না বলে আপনি চলে গেলেন। রিপোর্টে যখন ক্যান্সার ধরা পড়েছে তো চিকিৎসা নিয়ে বা কী লাভ? যতটা নেশা জগতে ছিলাম তা আমাকে ভালোভাবেই জানান দিয়েছে আমি আর বেশি দিন বাঁচব না। চোখের পানি মুছেই বললাম। এর মধ্যে বাবা ডাক্তারের উদ্দেশ্যে বলে উঠল, ডাক্তার, আমার ছেলেটার রোগটা কি নিরাময় করা সম্ভব না? দেখুন, আপনার ছেলে অধিক পরিমাণে মদ পান করেছে, এতে তার অনেক কিছুই ক্ষতি করে ফেলছে। বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? ডাক্তার, আপনাকে সত্য কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমিও সেটা এদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, বেশি দিন বাঁচব না। এই কথাটা বিশ্বাস করতেই চাচ্ছে না। মিস্টার রনি, আমার কথা শুনে আপনার খারাপ লাগছে তা আমি ভালো করেই বুঝতে পারছি, তারপরও যে আমি সত্যটা বলতে হতো। ডাক্তারের কথা শুনে উপস্থিত বাবা মা ভাইয়া অদিতি তারা সবাই কান্নায় ভেঙে পড়ল। তাদের এই দৃশ্য দেখে নিজেকে আর আটকাতে পারলাম না। শব্দহীনভাবে চোখ থেকে অযোধ্যায় জল পড়তে লাগলো, বুকটা ফেটে হাহাকার করছে। আমি সত্যি এই পৃথিবীর মাঝে ছেড়ে চলে যাব, এটা ভাবতে বুকের ভিতর দমড়ে মুচড়ে উঠছে। নিজেকে সংযত রাখতে পারছে না। এখন কেন জানি বেশি দিন বাঁচতে ইচ্ছে করছে, কিন্তু রোগ তো আমার পিছু ছাড়বে না, সে আমাকে ধ্বংস করেই ছাড়বে। আনমনে ভেবে যাচ্ছে আর চোখে জল ফেলছে। এরই মধ্যে অদিতি এসে আমার চোখে জল মুছে আমার দিকে অসহায় চোখে তাকিয়ে অযোধ্যায় জল ফেলছে। মা বাবা ভাইয়া তারা অনেক কান্না করছে। সকলের এমন অবস্থা দেখে নিজের চোখের পানি মুছে সংযত করে সবার উদ্দেশ্যে বললাম, তোমরা সবাই কান্না করছো কেন? রোগ শরীরে সঞ্চারিত হয়েছে তো কি হয়েছে? কিছুদিন ট্রিটমেন্ট নিলেই ভালো হয়ে যাব। ডাক্তার ঠিক বললাম না? ডাক্তার তার চশমা খুলে চোখের কোণে জল মুছে বলল, হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন। ডাক্তার মিথ্যা সান্ত্বনা দিয়ে বলল। মাকে লক্ষ্য করলাম সে অবিরাম কান্না করেই যাচ্ছে, তার সঙ্গে অদ্বিতীয়। বসা থেকে উঠে তাদের কাছে গিয়ে বললাম, তোমরা তো কান্না করছো কেন? যা হবার তা তো হবেই, এতে কান্নার কি আছে? বাবা, কেন তুই আমাদের উপর রাগ করে এইসব ছাইপাশ খেতে গেলি? আমরা তো তোকে অনেকবারই নিষেধ করেছিলাম, এবং কি বৌমাও তো রোজ কান্নাকাটি করে, তোকে নিষেধ করতো। তার কথা ভেবে অন্তত নেশা করাটা ছেড়ে দিলে আজ এই দিনটার মুখোমুখি হতো না। মা এই বলে কান্না করতে করতে ডাক্তারের কক্ষ ত্যাগ করলো। অদ্বিতীয় মুখ ফিরে ফুপিয়ে কান্না করছে, হয়তো আমাকে হারানোর ভয়ে। অদিতির কান্না থামানোর জন্যই বললাম, অদিতি প্লিজ তুমি অন্তত কান্না করো না, মাকে গিয়ে একটু বোঝাও আমি বেশ ভালো আছি, আর ডাক্তারের ট্রিটমেন্ট পেলেই খুব শীঘ্রই ভালো হয়ে যাব। একথা বলতে অদিতি আমার দিকে তাকিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমার সঙ্গে কেন এমন হলো বলতে পারো? এখন কেন জানি মনে হচ্ছে হৃদয়ে কেউ ধারালো ছুরি দিয়ে ওর শঙ্খভার আঘাত করছে। অদিতি এরকম ধারা কথা শুনে হৃদয়ে আমারও রক্তক্ষরণ হতে লাগলো। সে তো আমাকে অনেকবারই নেশার জগৎ থেকে ফিরে আসতে বলেছিল, আমি তার কথায় কর্ণপাতও করিনি। সবসময় অবহেলার চোখে দেখেছি, ভেবেছি তার ভালোবাসাটা নাটক মাত্র, কিন্তু আজ তার চোখের পানি প্রমাণ করে দিচ্ছে তার ভালোবাসাটা কতটা গভীর। ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে অদিতিকে বললাম, অদিতি প্লিজ এভাবে কান্না করো না, আমি নিজেকে সংযত রাখতে পারছি না। আমার মনের অবস্থা তো বুঝতে পারছো, এরই মধ্যে তুমি আর মা মিলে যদি এভাবে কান্না করো তো আমি কেমনে নিজেকে সংযত রাখবো বলো? একথা বলা মাত্রই চোখে জল মুছে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, হয়তো আমাকে কিছু বলতে চাচ্ছে। সে সুযোগ না দিয়ে অদিতিকে বললাম, কি হলো, যাও মাকে সামলাও গিয়ে, নয়তো কান্না করে সেও অসুস্থ হয়ে পড়বে। আমার কথা মতো অদিতি মার কাছে চলে গেল। নিজেকে বড্ড অসহায় লাগছে। এতদিন ক্যান্সার রোগের কথা মানুষজনের মুখে শুনতাম, কিন্তু আজ আমার নিজেরই হয়েছে। ভাগ্যকে দোষ দিয়ে কী হবে? নেশা আমাকে তেলে তেলে শেষ করেছে, এতে ওপরালেরই বা কী দোষ থাকতে পারে? যদি নেশার জগতে না যেতাম তাহলে তো আমাকে এদিন দেখতে হতো না। আমার জীবনে সবচেয়ে বড় ভুল তা নেশার জগতে গিয়ে করেছি। এই ভুল শুধরানোর সময়টুকু পেলাম না, তার আগে মরণবিধি রোগটা আমাকে আপন করে নিয়েছে। এখন শতবার চাইলেও এই রোগ আমাকে ছাড়বে না, সে আমাকে চিরন্তর পরিবার থেকে বিদায় করবে। এটা ভাবতেই বুক পেটে কান্না আসছে, তারপরও কান্না করতে পারছি না। আমি কান্না করলে যে মা আর দিদি তারাও পুরো ভেঙে পড়বে, এটা ভেবে কান্নাটা নিজের মধ্যে চেপে রাখতে শুরু করলাম। বেশ সেদিন হসপিটাল থেকে মেডিসিন নিয়ে
বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর সবাই কেমন জানি চুপ হয়ে যায়। মা সবসময় আমার কাছে এসে বলে, বাবা, তোর কিছু খেতে ইচ্ছে করলে আমাকে বল, আমি তোকে তাই এনে দিচ্ছি। মার এমন ধারা কথা শুনে খুবই কষ্ট পেতাম। বুঝতে পারতাম আমি তাদের মধ্যে কয়েকদিনের অতিথি মাত্র। এর জন্য এত আদর যত্ন করছে। হাজারটা কষ্ট বুকে চেপে রেখে মাকে হাসি মুখে বলতাম, মা কি বলছে এসব? আমি কি কোনো অতিথি নাকি যে আমাকে সবসময় ভালো ভালো খাবার খেতে হবে? মা আমার কথা শুনে চোখের কোণে জল মুছে চলে যেতে দ্বিতীয়বার কোনো কথা বলল না। এখন ভাইয়াও অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে তোর সঙ্গে ধাক্কা লাগলেও কথা বলতো না, আর এখন আমার ভালোই খোঁজখবর নিচ্ছে। কিন্তু আমার জন্য ভাইয়া নীলা ভাবিকে ভালোই শাস্তি দিচ্ছে। বর্তমানে তাদের স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের ফাটল ধরেছে। ভাইয়া আমার বিষয়টা জেনেছে সেটা অনেকদিন পর। যখন আমার এমন অবস্থা লক্ষ্য করলো, তখন থেকে নীলার সামান্যটুকু ভুল দেখলেই সে টপিক নিয়ে ভাইয়া নীলা ভাবিকে মারধর করতো। নীলা ভাবিও বুঝতে পারতো তাকে কেন সামান্য ভুলের জন্য মারা হচ্ছে। সেও নিরুপায়ে আঘাতগুলো সহ্য করে যেত। এভাবেই কিছুদিন কেটে গেল। তখনই আল্লাহর রহমতে সুস্থ সবলই ছিলাম। নিয়মিত মেডিসিন প্রয়োগ করার কারণে একসময় ভুলেই গেলাম আমার শরীরে ক্যান্সার রোগ সঞ্চারিত হয়েছে। অপরদিকে ভাইয়া ভাবিদের রোজ ঝগড়া লাগতো। এক পর্যায়ে ভাইয়া একদিন আমাদের সকলকে ডেকে বলল, আজ তোমরা যাই বলো না কেন, নীলাকে আমি এই বাড়ির বউ হিসাবে আর রাখছি না, ডিভোর্স দিতে চাই। ভাইয়ের মুখে ডিভোর্স কথা শুনে চমকে উঠলাম। বুঝতে পারছিলাম না কেন ভাবিকে ডিভোর্স দিতে চাইছে। উপস্থিত বাবা মা অদিতি তারা নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছে, কোনো কিছুই বলছে না। আর ওইদিকে নীলা ভাবি ভাইয়ের পা জড়িয়ে ধরে কান্না করে ডিভোর্স দিতে মানা করছে। এই দৃশ্য দেখে বড্ডই খারাপ লাগলো। নিজেকে সংযত রাখতে না পেরে ভাইয়ের উদ্দেশ্যে বললাম, ভাই আজ কেন ভাবিকে ডিভোর্স দিতে চাচ্ছ? নীলার জন্য শুধুমাত্র আমাদের এমন দিন দেখতে হচ্ছে, আর তোর এই অবস্থার জন্য নীলাই দায়ী। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই কালনাগিনীকে আমি ওয়াইফ রাখবো না, ডিভোর্স দিয়ে দিব তাকে। নীলাকে একা দোষ দিচ্ছ কেন? তোমরা সবাই আমার সঙ্গে একই আচরণ করেছো। বাবা মা এমনকি আমার সহধর্মিনী অদিতিও আমাকে ছেড়ে চলে গিয়েছিল। 3টা মাস এই বাড়িতে ছিলাম, তোমরা তো আমায় ভুলেও খোঁজখবর নাওনি। আমি খেলাম নাকি না খেয়ে রইলাম, তোমরা সেটা বিন্দুমাত্র জানার আগ্রহ নিয়ে আমাকে জিজ্ঞেস করনি। অদিতিও কোনোদিন ফোন করে জানতে চাইনি, উল্টো সিমটাই বন্ধ করে ফেলেছিল। তাহলে এখন নীলার বিচার করছো কেন? তার সঙ্গে বাবা মা অদিতি এবং তুমি বড় ভাই হয়ে আমার মাথায় আঘাত ও রক্ত ঝরিয়েছিলে। আজ তোমার নিজের বিচারটা করো দেখি। রাকিব ভাইয়া নিশ্চুপ হয়ে আছে। কষ্ট শুধু নীলাভাবে আমাকে দেয়নি, তার সঙ্গে তোমরা সবাই আমাকে একই রকম কষ্ট দিয়েছ। সুতরাং এখানে নীলাভাবিকে একা শাস্তি দিয়ে কোনো লাভ নেই। যা হবার তা তো হয়েছে। এখন নীলাকে ডিভোর্স দিলে কি সব কিছু সমাধান হবে? হবে না। তার থেকে নীলাভাবিকে নিয়ে ভালোভাবে সংসার শুরু করো। আমার এসব কথা শুনে প্রথমত অদিতি কান্না করতে করতে রুমে চলে গেল। বাবা মা মাথা নিচু করে চলে গেল। রাকিব ভাই হুট করে আমার হাত জড়িয়ে ধরে বলল, ভাই আমাকে ক্ষমা করে দে, আমি নীলার কান্না দেখে সেদিন নিজেকে সংযত করতে পারিনি, রাগের ঘোরে তোর মাথায় আঘাত করে ফেলেছি। আমার কারো প্রতি কোনো রাগ অভিমান অভিযোগ নেই। অতীতে সব কিছু ভুলে গেছি। আমাকে নিয়ে শুধু শুধু অশান্তি সৃষ্টি করো না। তোমরা ভালো থেকো এই প্রত্যাশাই আমি করি। এই বলে নিজের রুমে এসে লক্ষ্য করলাম অদিতি বালিশের মাঝে মুখ লুকিয়ে কান্না করছে। হয়তো তখন আমার কথাগুলো শুনে অদিতি কষ্ট পেয়েছে, এই জন্যই কান্না করছে। তারপর অদিতির সামনে গিয়ে বললাম, সরি অদিতি, তোমাকে কষ্ট দিয়ে কথা বলার কোনো ইচ্ছা আমার ছিল না। ভাইয়াকে বোঝাতে তোমার কথাটা আমাকে বলতে হলো। অদিতি চোখের জল মুছে বলল, না, ঠিকই বলেছ, আমি তো তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, যা স্ত্রী হিসাবে আমার মোটেও ঠিক হয়নি। তোমার সঙ্গে কখনোই কথা বলতাম না, কিন্তু আমার যে শেষ সময়, এই সময় নাকি সবার কাছে ক্ষমা চাইতে হয়। আজ তোমাকেও বলছি, যদি আমার আচরণে খারাপ লেগে থাকে তো মাফ করে দিও। আর হ্যাঁ, ডিভোর্স পেপার সব কিছুই রেডি আছে, তুমি চাইলে দ্রুতই ডিভোর্স দিয়ে দেবো। আমার মৃত্যুর পর ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নিও। অদিতিকে কথা বলা মাত্রই ঝাপটে জড়িয়ে ধরে বলল, আমাকে গলা টিপে মেরে ফেলো, তারপরও এমন অলক্ষণে কথা বলো না প্লিজ, সহ্য করতে পারি না। আমার স্বপ্নগুলো সব আধায় রয়ে গেল, পূর্ণতা পেল না। কথাটা বলা মাত্রই গাল বেয়ে জল পড়তে লাগলো। আমি তোমার স্বপ্নটাকে পূর্ণতা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমিই তো আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। তোমাকে নিয়ে আমার আধা স্বপ্নগুলো সাজাতে চেয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আবারও ফিরে এসেছি, তাহলে এখন কেন আমাকে নিয়ে তোমার স্বপ্নগুলো সাজাতে পারছো না? সেই স্বপ্ন যে তুমি ভেঙে ফেলেছো। আবার নতুন করে স্বপ্ন সাজাও। এবার যাই যত কিছুই বলুক না কেন, তোমাকে ছেড়ে আর যাব না। সম্ভব না। কেন সম্ভব না? তুমি চাইলে আবার নতুন করে শুরু করতে পারো। আমি কথা দিচ্ছি,
এবার মহাপ্রলয় হলেও তোমাকে ছেড়ে চলে যাব না। অদিতি এ বলে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তুমি অনেক মিথ্যাবাদী হয়েছে বটে। বাসরাতে আমাকে একই সেম কথা বলেছিলে, প্রকৃতপক্ষে কি সে কথা রাখতে পেরেছ? অদিতি নিশ্চুপ হয়ে আছে। অদিতির নিশ্চুপ থাকা মুখ দেখে শুকনো হাসি এসে বলে উঠল, আচ্ছা থাক, এসব কথা বলে লাভ নেই। এখন চাইলেও আর আমার লাইফ থেকে নরক নামক শব্দটি সরাতে পারবো না। এই বলে অদিতিকে ছেড়ে চলে আসতে যাব, এরই মধ্যে অদিতি আমার হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? এই সুন্দর পৃথিবীটা একটু ঘুরে দেখি, যদি আর সুযোগ না পাই। এই বলে অদিতির হাত ছাড়িয়ে নিয়ে কলেজ লাইফের বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। অপরদিকে অদিতি কান্নায় ভেঙে পড়ল। অদিতিরও অনেক স্বপ্ন ছিল তার সন্তান হবে, তাকে ঘিরে আনন্দের উল্লাস করবে, কিন্তু মাঝখান থেকে কালো চরে সবকিছু কেমন জানি এলোমেলো করে দিল। এমনকি আমাদের স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বিষে রূপান্তরিত হয়ে গেল। এভাবে কয়েক মাস কেটে গেল। এখন আমার শারীরিক অবস্থাও একটুও ভালো নেই। যখন তো কাশির মাঝে রক্ত বের হয়, তা দেখে বাড়ির সবাই ভালো করে বুঝতে পারছে যে আমি আর বাঁচব না। সবচেয়ে অদিতি বেশি কষ্ট পেত, তারও স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। একটা নারী স্বামীর চোখে যখন অবহেলিত হয়ে যায়, তখন পৃথিবীর সমস্ত সুখের জোয়ার বোটা এনে দেওয়া হোক না কেন, তাতে তার বিন্দুমাত্র আনন্দিত সে অনুভব করবে না। সেদিক থেকে অদিতিও ভালো নেই। প্রত্যেক প্রহরী তার ভয়ে ভয়ে কাটতে হয়, কখন যে তাকে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে এ ভেবে। মা বাবা ভাইয়া তারা অনেক ভয় আছে কখন যে কি হয়ে যায়। এ নিয়ে তারা অনেক ভালো চিকিৎসারও পরিকল্পনা করে আমাকে বলে, বাবা, আমরা তোকে সিঙ্গাপুর নিয়ে যেতে চাচ্ছি। সেখানে ক্যান্সারের ভালো মানের চিকিৎসা করা হয়। আমরা বিশ্বাস সেখানে গেলে তুই ভালো হয়ে যাবি। মিথ্যে সান্ত্বনা নিয়ে আর বাঁচতে চায় না। ক্যান্সার রোগে মানুষ বাঁচে না, সেটা আমি ভালো করে জানি। সুতরাং যতদিন বেঁচে আছি এমনিই থাকবো, চিকিৎসার কোনো দরকার নেই। এই বলে নিজের রুমে চলে আসলাম। উপস্থিত বাবা মা, বড় ভাই অদিতি, তারা সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। অদিতিও আমার পিছন পিছন আসতে লাগলো। হঠাৎ দরজা ঠেলে রুমে প্রবেশ করব, এরই মধ্যে অদিতি এসে বলল, কি পাগলামো শুরু করলে বলো তো? কই কি পাগলামি করলাম? তোমাকে সিঙ্গাপুর নিয়ে যেতে চাচ্ছে আর তুমি যেতে চাচ্ছ না, এটা কি ধরনের পাগলামো করছো বলো তো? তোমার আমার পিছনে এভাবে লেগেছো কেন? আমি বলছি সিঙ্গাপুর যাবো না তো যাবো না, এটাই ফাইনাল। প্লিজ না করো না। এইভাবে চলতে থাকলে যে তোমাকে সত্যিই হারিয়ে ফেলবো। ট্রিটমেন্ট নিয়ে বাঁচার কোনো ইচ্ছে নেই আমার। যতদিন মেডিসিন ছাড়া উপরওয়ালা আমাকে রাখবে ততদিন বাঁচবো। তাছাড়া কোনো ট্রিটমেন্ট নিয়ে আমি বিশ্বাস করি না। তারপরও তো তোমাকে চিকিৎসা নিতে হবে। বুঝতে পারছো না কেন? তোমার শরীর যে রোগটা বৃদ্ধি হতেই চলেছে, তা যে কোনো সময় অঘটন ঘটতে পারে। তুমি আমার সামনে দিকে যাও প্লিজ, ভালো লাগছে না আমার। আমার কথা কি তুমি একবারও ভাববে না? আমি চুপ হয়ে আছি। আমি তোমার সঙ্গে কিছুদিন অবহেলা করেছি দেখে তোমার ইগো নিয়ে পড়ে আছো, কিন্তু তুমি যে আমাকে একটা বছর ধরে অবহেলা করে আসছো, সেটা কি একবারও ভেবেছো? তোমার আচরণের রোজ কতটা কষ্ট পেতে হয়েছে আমাকে। আমি নিশ্চুপ। নিজের জীবনটাকে কেন নরকের দিকে এগিয়ে দিচ্ছ, আর আমার কেউ কষ্ট দিচ্ছ বলো তো? আমার জীবনটাকে নরক বানাতে তোমরা আমাকে বাধ্য করেছো, তাহলে আজ এত আফসোস করছো কেন? আর কি বললে আমি তোমাকে অবহেলা করছি? হ্যাঁ, ঠিকই ধরেছো। কেউ জানুক বা না জানুক, তুমি তো ভালো করেই জানতে, যাকে একবার আমার মন থেকে বের হয়ে যায় তাকে দ্বিতীয়বারের মতো কাছে নেই না। অদিতি নিশ্চুপ হয়ে আছে। অদিতি, আমার আজও মনে পড়ে তোমাদের বাড়িতে যখন তোমাকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, আর তুমি সেই সুযোগে আমাকে নানান কথায় অপমান করেছিলে। সেদিন থেকে তোমার নাম আমার মন থেকে একেবারে উঠে গেছে, আর মনে স্থির করেছিলাম তোমাকে আর আমার সংস্পর্শে নিব না। অদিতি নিশ্চুপ হয়ে কান্না করে যাচ্ছিল, বলার মতো ভাষায় তা জানা ছিল না। এভাবেই আমি আমার মরণবিধি রোগকে বরণ করে নিই। পরিবারের সকলেই আমাকে জোরপূর্বক সিঙ্গাপুরে নিয়ে যেতে চাইলেও তাদের মুখের উপর না করে দিই, যার স্বরূপ দিনে দিনে আমার রোগটা গ্রাস করে ফেলে। আমার এমন অবস্থা দেখে আমার মা বাবা অদিতি বেশ কান্না করত, কিন্তু আমাকে কোনো চিকিৎসাই করাতে পারতো না। আমার একটাই জিদ, মরে যাব তবু কোনো ট্রিটমেন্ট নেব না। একদিন বিছানায় শুয়ে থাকা অবস্থায় কাশি দিতে নাক বুক দিয়ে রক্ত অবিরাম বের হতে লাগলো। অদিতি এই দৃশ্য দেখে দ্রুতই আমাকে সাহায্য করতে কাছে আসতে আমি আক্ষেপ নিয়ে বলে উঠলাম, আমার কাছে এসো না, আমি ঠিক আছি। নিজের হাত দিয়ে রক্ত মুছিয়ে বললাম, তোমার নাকে মুখে রক্ত বের হচ্ছে, এবার তো হসপিটালে নিয়ে যেতে নিষেধ করো না প্লিজ। হসপিটালে নিয়ে যাওয়ার সময় শেষ অদিতি, আর কদিনই বা কয়েক মিনিটই তোমাদের সাথে কথা বলতে পারবো। না, তোমার কিছুই হতে দিব না। আমি এক্ষুনি বাবা মাকে ডাকছি। এই বলে অদিতি মা বলে চিৎকার দিতে বাড়ির সকলেই রুমে এসে ভিড় জমা করলো। আমি প্রথমেই আমার বাবা মাকে ইশারা করে কাছে আসতে বললাম। বাবা মা দ্রুতই কাছে এসে বলল,
বাবা, তোর কিছুই হতে দিব না, এখনই তোকে হসপিটালে নিয়ে যাব। মা বাবা, তোমরা একটু শান্ত হও। এখন হসপিটালে আমাকে নিয়ে গেলেও তারা আমাকে বাঁচাতে পারবে না। কথা মুখ দিয়ে স্পষ্ট বের হচ্ছে না আমার। বাবা, এমন অলক্ষণে কথা বলিস না। তোর কিছু হলে আমরা কেমনে বাঁচবো? আমি না থাকলে কি হবে, ভাইয়া তো আছে। আচ্ছা মা, ভাইয়া কোথায়? তাকে তো দেখছি না। এর মধ্যে রাকিব ভাইয়া এসে আমার এমন অবস্থা দেখে পাগলামি সুরে বলে উঠলো, তোমরা এখনো রনিকে হসপিটালে না নিয়ে এখানে বসে আছো কেন? ভাইয়া, হসপিটালে যাওয়ার যে সময় আমার কাছে নেই। কিছু কথা বলার জন্য তোমাকে খুঁজছিলাম। ছোট, জিদ করিস না, হসপিটালে চল বলছি। রাকিব ভাইয়াও শেষে কান্না করেই বলল, ভাইয়া প্লিজ কথাগুলো শোনো, নয়তো আমার এই সুযোগটা আর পাবো না। বল, শুনছি। ভাইয়া, আমি তো আর তোমাদের মাঝে থাকবো না। সবাই বলে মৃত্যুর সময় তার আপনজনদের কাছে নাকি ক্ষমা চাইতে হয়। সেদিক থেকে তোমরা তো আমার আপনজন, তোমাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। যদি আমার আচরণে কষ্ট পেয়ে থাকো তো মাফ করে দিও। আর মা বাবা, তোমরা আমাকে মাফ করে দিও। বাবা, এসব বলে আমাদের কষ্টটা আর বাড়িয়ে দিস না। বাবা, অদিতিকে একটু এদিকে আসতে বলো তো, তার সঙ্গে একটু কথা বলি। বলা মাত্রই অদিতি বলল, আমি এখানেই আছি, বলো। কান্না করে চোখগুলো নিমিশে ফুলে ফেলেছে অদিতি। অদিতি, তোমার সঙ্গেও যে অনেক অন্যায় করে ফেলেছে, পারলে মাফ করে দিও। অদিতি নিশ্চুপ হয়ে চোখের জল ফেলছে, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। এরই মধ্যে রাকিব ভাই সবাইকে সরিয়ে দিয়ে যখনই আমাকে কোলে করে হসপিটালে নিয়ে যেতে ধরবে, বেশ দরজা পার হওয়ার পরেই আমি হাত পা আচমকায় ছেড়ে দিই। নিমিষে পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। রাকিব ভাই বিষয়টা আন্দাজ করতে পেরে আমাকে সোফায় শুয়ে বারবার ডাকতে থাকে, কিন্তু আমার দিক থেকে আর কোনো রেসপন্সই পায় না রাকিব ভাইয়া। মনের মধ্যে আরও ভয় চেপে গেল। রাকিব ভাই তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার তার ভাইয়ের হাতের নাড় পরীক্ষা করে মৃত ঘোষণা দেন। বেশ নিমেষেই রনির পরিবারের সবাই কান্নাকাটির একটা রোল লেগে যায়। অদিত্য তার স্বামীর মৃত্যুর কথা শুনে অজ্ঞান হয়ে হাসপাতাল ফ্লোরে ঠাস করে পড়ে যায়। কেউ রনির মৃত্যুর বিষয়টা যেন বিশ্বাসই করতে পারছে না। তারপর অ্যাম্বুলেন্সের মাধ্যমে রনির লাশ বাড়িতে নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে দাফন কাফন হয়ে যায়। অপরদিকে তার বাবা মা, ভাইয়াও তার সহধর্মিণী অদিতি, তারা যেন কান্নাকাটি করে পাগলের মতো আচরণ করতে শুরু করেছে। এলাকার মানুষজনরা তাদেরকে সামলে নিয়ে দ্রুতই রনির কবর দিয়ে দেয়। যে যার মতো সবাই চলে গেল। কিছুক্ষণ পর অদিতি তার স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছে আর আর্তনাদ প্রকাশ করছে। 5 বছর পর অদিতি আজ তার স্বামীর কথা মনে পড়ে বাড়িতে কান্নাকাটি করছে। অদিতি মা সান্ত্বনা দিয়ে বলছে, মা, অনেক দিন তো হয়ে গেল, এবার একটা বিয়ে করে সুখে শান্তিতে থাকার চেষ্টা কর। এভাবে কি বেঁচে থাকা যায় বল? আমার স্বামীর আসনে রনিই আজীবন থাকবে, অন্য কাউকে সে আসনে বসাতে পারবো না। কেন নিজের জীবনটাকে নরক বানিয়ে ফেলছিস মা, বল তো? এর কোনো উত্তরই যে আমার কাছে নেই মা। মেয়ের এমন ধারা কথা শুনে অদিতির মা কান্না করতে করতে রুম ত্যাগ করলো। কিছুক্ষণ পর আরো হেসে বলল, আপু ভাইয়ার কবরও চেয়ার করতে চেয়েছিল, আমি তো যেতে পারবো না। তানবীরের সঙ্গে ইম্পর্টেন্ট বের হতে হচ্ছে, মন খারাপ করো না, মাকে নিয়ে যাও। আরও এই কথা বলেই তানবীরের সঙ্গে ঘুরতে বের হয়ে গেল। অপরদিকে অদিতি চোখের পানি মুছে একাই তার স্বামীর কবর জিয়ারত করতে গেল। সেই চেনা জানা তার শ্বশুর বাড়িতে। অদিতি আজ তার স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে চোখে জল ফেলছে আর অসম্পূর্ণতার স্বপ্নের কথা বলছে। তারপর কবর জিয়ারত শেষ করে চলে আসতে যাবে, পেছন দিক থেকে একটা ছোট বাচ্চা বলে উঠল, আপনি কে? আমার চাচার কবরে ওনারে আগে গেছেন। অদিতি ছোট বাচ্চাটির কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলল, বাবু তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমি রাখি, কাজটাও দেবন। আর বাবা মার নাম? আপনাকে কেন বলবো? যতটুকু বলেছি এটাই অনেক। অদিতি ছোট বাচ্চার পাকনামো কথা শুনে মনের অজান্তেই হেসে ছোট রাকিবের মাথায় হাত বুলিয়ে বলল, বাবু, বড়দের সঙ্গে এইভাবে কেউ কথা বলে? এরই মধ্যে কেউ একজন পিছন থেকে রকি রকি করে ডাকতে ডাকতে অদিতি পিছনে ফিরে তাকাতেই তার চোখ যেন কপাল উঠে গেল। আর আনমনে রাকিব ভাই বলে উঠল। ছোট রকি অদিতির হাত ঝাঁকিয়ে বলল, আন্টি আন্টি, আপনি কেমন জানলেন আমার আব্বুর নাম? আমি আপনাকে আব্বুর নাম বলিনি। অদিতি এবার বুঝতে পারলো ছেলেটির বাবা তাহলে রাকিব ভাইয়া। এসব আনমনে ভাবতেই রাকিব অদিতিকে দেখে অবাক প্লাস আনন্দিত সুরেই বলে উঠল, অদিতি, কেমন আছো? অনেক দিন পর দেখলাম তোমাকে। ভালো। রকি কি আপনার ছেলে? হ্যাঁ। আপনারা তাহলে ভালোই আছেন। নীলা ভাবি কই? তাকে যে দেখছি না। সে আর নেই। নেই মানে? রকিকে বাঁচাতে গিয়ে নীলা তার জীবন ত্যাগ করেছে। রকির কিছু হতে দেয়নি। ও শেষ সময় এটাও বলছে যে তার পাপের জন্যই এমন আনন্দের সময় মরতে হচ্ছে।
তারপর কি রকিকে নিয়ে আমি একাই লালন পালন করতে শুরু করি। এক সময় খুব কঠিন হয়ে দাঁড়াই, একদিকে অফিসে আরেকদিকে রকি। পরে খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। সব দিক থেকে বিবেচনা করে রকির জন্যই আমি আরেকটা বিয়ে করতে বাধ্য হই। ভেবেছিলাম আমার নতুন সহধর্মিনী নিজের ছেলের মতো রকিকে মেনে নিবে, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। রকিকে সে দু চোখই সহ্য করতে পারে না। আমি যখন বাসায় থাকি তখনই রকির সাথে ভালো ব্যবহার করে, আর যখন অফিসে চলে যায় ব্যাস তাহলে শুরু হয়ে যায়। রাতে অফিস থেকে এসে রকির রুমেই যায়। কখনো দেখতাম সে কান্না করতেছে, আবার কখনো নীলার ছবিটা বুকে জড়িয়ে কান্না করছে। এসব দৃশ্য দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হতো, কাউকে কিছু বলতে পারতাম না। রাকিব এক নাগারি বলছে আর চোখের জল মুছছে। 5 বছরে অনেক কিছুই হয়েছে, অথচ আমি এসব কিছুই জানি না। ছোটর মৃত্যুর পর থেকেই বাবা মা তারা দুজনেই মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। উপরওয়ালা যে আমাদের জীবনগুলোকে এভাবে নরক বানিয়ে দিবে তা আমি কল্পনাও করতে পারিনি। অদিতি চোখের কোণে জলগুলো বের হওয়ার আগেই মুছে বলল, ভাইয়া এবার আমি আসি। অদিতি, তোমার কাছে একটা অনুরোধ করব, রাখবে? জি ভাইয়া, অবশ্যই রাখবো, আপনি বলেন। আমার রকিকে এই অবহেলা জায়গা থেকে নিয়ে তোমার কাছে রাখবে। অদিতি রাকিবের কথা শুনে অনেকটা অবাক হয়ে বলে উঠল, ভাইয়া আপনি রকিকে আমার কাছে রাখতে চাচ্ছেন? হ্যাঁ চাচ্ছি, আর রকি তোমার কাছে থাকলেই অনেক ভালো থাকবে। আমার সহধর্মিনীর অনাদরে রাখার চেয়ে তুমি আমার ছেলেটার দায়িত্ব নাও। অদিতি নিঃসুপ হয়ে আছে। অদিতি প্লিজ, আমার ছেলেটাকে এই অবহেলা জায়গা থেকে নিয়ে যাও, নয়তো তাকে অবহেলায় বড় হতে হবে, যা আমি সহ্য করতে পারবো না। আমি কথা দিচ্ছি, তুমি রকিকে নিয়ে গেলে আমি কখনো আমার ছেলের দাবি নিয়ে তোমার কাছে দাঁড়াবো না। দরকার পড়লে চুক্তিবদ্ধ করতে পারো। অদিতি রাকিবের কান্না থেকে বুঝতে পারলো তার কষ্টটা কতটা গভীর। অদিতি কোনো কিছুই না ভেবেই বলল, ভাইয়া আমি রকির দায়িত্ব নিতে পারবো, তবে আপনি আপনার ছেলের প্রতি দাবি রাখতে পারবেন না, সে কথা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ব্যাস, অদিতির একাকিত্ব জীবনে রকির মতো কিউট একটা ছেলে পেয়ে অনেকটা খুশি। রকির দিকে তাকে সে বাকিটা জীবন পার করে দেবে এ বলে মনস্থির করলো অদিতি। অন্যদিকে রাকিব তার নতুন সহধর্মিনীর অবহেলা অনাদরের কাছ থেকে নিজের ছেলেকে সরাতে পেরে অনেক খুশি। তবে সবশেষে একটা কথাই বলবো, না বুঝে না শোনে কাউকে অবহেলা অপবাদ এসব দেওয়া ঠিক না। গুজবে কান দেওয়ার আগে পরীক্ষা করে নেওয়া উচিত। আরেকটা কথা এর আগে বলেছি, আবারও বলছি, নেশা কখনো কষ্ট দূর করতে পারে না। ক্ষণিকের জন্য কষ্ট দূর করলেও সারা জীবনের মতো কষ্টটা বাড়িয়ে দেয়, যার জন্য একদিন সবাইকে কাঁদতে হয়, তার আপনজন, তার পরিবার, তার কাছের মানুষ, সবাইকে। তো অবশেষে সবাইকে অনুরোধ করব, এসব কেউ করবেন না, সবাই থেকে দূরে থাকবেন। এই গল্পটি কষ্টের থেকেই কাল্পনিকও হতে পারে, তবে একটা সতর্ক বার্তাও বলতে পারেন। তো গল্পটি কেমন হয়েছে সবাই জানাবেন, আর পরবর্তী গল্পতে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।